শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য আমার মতো ভদ্র মেয়েকেই তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি এমনভাবে থেরাপি দিয়ে সোজা করবো তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। আজকেই বিয়ে করলাম আর নতুন বউয়ের মুখে এমন কথা শুনলাম বাসর রাতেই। আমি তার কথাগুলো শুনছিলাম আর তার মুখের দিকে তাকিয়ে আছি। আর ও হচ্ছে রুহি, আমার বিয়ে করা বউ। রুহি এবার আরও রেগে গেছে। আমি চুপ করে আছি বলে রুহি বিছানা থেকে উঠে আমার সামনে দাঁড়ালো আর আমার মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মস্করা করস? কথা কি মুখে আসে না তোর? নাকি তেলাপোকার থেরাপি দিব তোকে? আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে যে, প্রথমত, 1 নাম্বার, আমাকে টাচ করা যাবে না। 2 নাম্বার, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3 নাম্বার, আমার সব দুষ্টুমিতে আমাকে সাহায্য করতে হবে। 4 নাম্বার, পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এটা আর করতেও চাই না আমি। এসব একটা কথা? এই দিক ওই দিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কি জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি, কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা ভাবলি কি করে? এসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না আর। আমি একটু হাসি দিয়ে আমার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আর রুহি বিছানায় 4 হাত পা গড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর আমি এদিকে ভাবছি, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমি দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতা আরও সেই লেভেলের হবে। আমি দেখতে চাই আমার দুষ্ট ওটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমি বুঝবে তোমার একমাত্র হাজবেন্ড মুগ্ধ কি জিনিস। এতক্ষণ কিছু বলিনি, কারণ আমি দেখতে চাইছিলাম আমার দুষ্ট রানীতে কত স্পিডে কথা বলতে পারে, সেটা দেখার জন্য কিছু বলিনি। রুহি, তোমার এই রাগি আর দুষ্টুমি দেখে আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহুরে তোমাকে বন্দি করে রাখবো। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রুহি ওভাবেই ঘুমিয়ে গেছে। আমি রুহিকে একবার ডাকলাম, কিন্তু রুহির কোনো সারা শব্দ নেই। তাই আবার ডাকলাম। এবার আমি পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহির মুখের উপর মারলাম। আর রুহি চিৎকার করে, ইয়া খুদা, সাত কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে তোমার হাজবেন্ডের বাড়ি এত দুর্বল করে বানানো হয়নি যে 7 ফুট হয়ে যাবে। না ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবে। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি? তোকে তো আমি। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আমার গলাতে কামড় বসালো। আর আমি হুট করে কামড় বসাবে সেটা কল্পনা করিনি। আমি চোখ বন্ধ করে নিলাম। রুহি খুব জোরে কামড় ধরেছে আর আমার গলা কামড়ে ধরে থাকা অবস্থায় আবার ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে আমি ওকে ধরে ফেলি। রুহিকে সুন্দর করে শুয়ে দিয়ে রুহির শরীরের গয়নাগুলো খুলে দিলাম, মাথা থেকে ওড়নাটা ফেলে দিলাম। আর আমি রুহির দিকে তাকিয়ে হেসে দিই। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছুই নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এই জন্যে কালকে ভাবিলে সবাই আমাকে লজ্জাতে ফেলবে, আর আমি তোমার সেই লজ্জা মুখোমুখিটা দেখবো। এটা ভাবতে আমার খুব হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানিটার একটু রাগটা কমিয়ে দাও। ইসরে, দুষ্ট থেকে দেখতে কত মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্ট। আমি রুহিকে এক সাইডে শুয়ে দিয়ে পাশেই শুয়ে পড়লাম আর রুহির দিকে তাকিয়ে আছি। একটা সময় আমিও ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে আমি আসলে কোন পজিশনে শুয়ে আছি। আমি রুহির দিকে তাকিয়ে দেখলাম রুহি আমার গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে আর একটা হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে। রুহির একটা পা আমার পেটের উপর। আমি এবার কোনো রকমে নিজেকে ছাড়াতে পারিনি। আর কেউ শরীরে টাচ করলে আমার ঘুম আসতো না, বাট রুহির বেলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছি। রুহির নিঃশ্বাস আমার শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। আমি নিজেকে কন্ট্রোল করে রুহির সাথে নিজেকে জড়িয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রুহির চিৎকারে আমার ঘুম ভাঙলো। যদিও রুহির ঘুম ভাঙার আগেই আমি ওকে নিজে থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশ রেখেছিলাম, কারণ রুহি যে এটা নিয়ে তুলকালাম করবে সেটা আমার অজানা নয়। আমি বিছানায় উঠে বসতেই রুহি এসে আমার গলা চেপে ধরলো। আমার গহনাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস?
আর ইয়ার, তোমার গয়না ওইগুলো ড্রেসিং টেবিলে ড্রয়ারে আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা, এই জন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না ওগুলো চুরি করার মতলব? আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশি কথা বললে যেরকম চুরি করে গহনা খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গহনাগুলো পুড়িয়ে নেটে ছেড়ে দিব। তখন বুঝবি মজা কাকে বলে। এই বলে রুহি হনহন করতে করতে চলে গেল। হিয়া খোদা, আমি কোন এলেনে প্রেমে পড়ছি। ওইদিকে রুহি ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাইছে। এবার আমি অবাক হয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছি, আর রুহি ওয়াশরুমের ভিতরে শাওয়ার সেরে দিয়ে ওরা ধরা নাচে আর গান গেছে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি হাঁ করে এতক্ষণ রুহির গান শুনছিলাম, আর আমার হুঁশ আসে ওয়াশরুমের দরজা খোলা শব্দে। আমি চোখ বড় বড় করে তাকিয়েছি রুহির দিকে, আর রুহি নিজের মতো করে চুলে টাওয়াল পেয়েছে আর কালো একটা 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না যে কালকে ওনার বিয়ে হয়েছে, আর ওনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। আমার অবাক হয়ে এখনই শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান বলা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটা কেমন ফুরফুরে হয়ে গেছে। এইসব পাগলের কাজ আমার করা দরকার নাই। তোর এত বড় সাহস, তুই আমায় পাগল বললি? তোকে আমি... রুহির মাথায় থেকে টাওয়ালটা খুলে আমার মাথায় জড়িয়ে দিল, আর ড্রেসিং টেবিলের উপর থেকে চুলের কাঁকড়া এনে আমার নাকে আটকে দিছে। আমি এবার চিৎকার করতেও পারছি না। আমি রুহিকে একটানে বিছানার উপর ফেলে রুহির উপরে বসলাম, আর রুহি আমার উপর থেকে সরানোর জন্য হাজার চেষ্টা করছে। এক সময়, ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপর উঠে বসলি কেন, কুত্তার জলহস্তি? নাম আমার উপর থেকে। নামবি নাকি তোকে আমি কামড়ে দিব? ইস রে, এই দুষ্ট মেয়ে, তুমি আমার নাকে কি আটকে দিলে? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখো তো আমার নাকটা কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি কেন বললে? তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোরে উষ্ঠা দিয়ে উগানটা পাঠাবো? আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো। নতুন বউকে এসব ড্রেসে একদমই মানায় না। আমি ওটা দাঁড়াতে দরজায় নখ খায়। আমি রুহির দিকে তাকিয়ে দরজা খুলে দিয়ে দেখি আমার কাজিনের বউরা এসেছে। আমি শয়তান একটা হাসি দিয়ে ভাবিদের বললাম, কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসা চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনা করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরে বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেছে। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10 ধাপে গিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যেই লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়বো। আমি মনে মনে ওদের দিকে তাকিয়ে বললাম, হাইলে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। তোর মাথা, বুঝলে বুঝবো, তা না বুঝলে ওটা আপনারা বুঝে নেন। এইসব কথা বলে ভাবিদের দিকে তাকাতে দেখি ভাবিরা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুড়ো নামিয়ে ভাবিতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এভাবে তাকে কি দেখছো? আমি কি আগের তুলনায় বেশি সুন্দর হয়ে গেছি নাকি? মুগ্ধ, এসব কি শুনছি? তোমার থেকে এগুলো আশা করিনি। এসব চাচ্চু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি? আমি এটাই বুঝতে পারছি না, আমাকে বলো। আর না বলে জানবো কি করে? তুমি কালকে রাতে রুহিকে রুম থেকে বের করে দিয়েছো কেন? আবার সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিতে বলছো, যাতে কেউ তোমাদের ডাউট না করে। এগুলো আমি করছি? একদম নেকা সাজবে না। রুহি, তুমি কিছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো, আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দেই। বড় আম্মু। আচ্ছা ভাবি, চলেন। এসবও দেখার বাকি ছিল খোদা।
রুহি রুম থেকে বের হওয়ার আগে আমার দিকে তাকে একটা শয়তানে হাসি দিল। আর আমাকে যে রুহি এভাবে গোল খাওয়াবে সেটা আমি বুঝতে পারিনি। বেচারা, আমি তো গোল খেয়ে ওখানে দাঁড়িয়ে রুহি যাওয়া দেখছি। আমি মনে মনে হাসলাম একটু। রুহি আমাকে এভাবে ফাঁসিয়ে দেবে ভাবিনি, কারণ আমি চেয়েছিলাম রুহিকে লজ্জায় ফেলতে। সেখানে আমি গোল খেয়ে বসে রইলাম। আমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেলাম। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রুহিকে প্রথম দেখার সিনটার কথা মনে পড়ে গেল। সে দিনটা ছিল, আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়েছিলাম অফিসের জরুরি একটা মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যাই। আমি কিছু একটা মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকাতে দেখি পাশের গাড়ি থেকে আমার গাড়িকে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখার পর আমি সাথে সাথে গ্লাস নামাতেই এবার সরাসরি কুলিটা এসে আমার শার্টে পড়ে। এবার তো আমি রেগে গিয়ে কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে একটা মেয়ে, মানে রুহি, মাথা বের করে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছুই করিনি তবুও যাই, দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসে ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না, জানো নিজ দায়িত্বে গাড়িটা সহ নিজেও ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবেন, বাই। আর আমি কিছু বলার আগেই রুহি গাড়ি টান দেয়। আর আমি ভাবতে থাকি এতক্ষণ কি ছিল, একে মানুষ রূপে এলেন নাকি? সাদমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফায় বসে ফোনে কিছু করছে। সাদমান আর নূরকে কিছু না বলে নিজের মতো রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানে বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এই হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নেব। আর এভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। এই, আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বক বক করেই যাচ্ছে সেই কখন থেকে। আমি আর নূর একসাথে নিচে গেলাম। আমাদের দেখে আমার বাবা মা নূরের সাথে কথা বলল। আমার বাসায় আমার কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান শুভ। এখান থেকে পড়াশোনা করে, কেউ দেখে বলবে না এটা আমার কাজিন। আমরা সবসময় একে অপরে খুব ক্লোজড। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে দেয়, নূরের সাথে কথা বলতে শুরু করে। তোমাকে ভাবি বলবো না, তুমি আমার ছোট। তোমাকে রাঙ্গা বনু বলে ডাকবো, কেমন? আচ্ছা। ওর মাঝে মাঝে কথা আটকে যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? আরে না, ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা বাপি বলছে যে যেমন ভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দিয়েই কথা বলি। রাঙ্গা বনু তো খুব দুষ্টু। আমার বাবা মা হেসে দিল। আমার মা নূরকে কাছে টেনে বলল, আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে, ডান। বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব, তুমি আমাকে শাসন করবে। আবার দুইজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। আম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দিবে। জানো তো, আমার আম্মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মামের আদর পাইনি। এবার তোকে একটা মারবো, ফাজিল মেয়ে। তুই না এখনই বললি আমি তোর আম্মা, তাহলে এভাবে বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নেই, তারপর না হয় আমাকে মেরো, কেমন? বাকিরা একসাথেই, সবাই একসাথে খেতে বসলো। নূরকে মাম্মা খাইয়ে দিচ্ছে, আর নূর বকবক করে যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউই ছিল না, এখন একজনকে পেয়েছে, তাই আমার মায়ের খুশি শেষ নেই। নূর একবার আমার দিকে তাকায়, আর আমি খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিলাম। আমার মুখে এবার শয়তানে হাসি ফুটে উঠলো। জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে কথা। তা কি কি রান্না জানিস তুই? কেঁচু ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই, আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি! আমাদের আর এসব খাওয়ার বয়স নাই। এক কাজ কর মা, সাদনার এসব ডিশ খেতে খুব পছন্দ করে। তুই এসব ডিশ রান্না করে ওকে খাওয়াস, কেমন? এটাই বেটার হবে। আমিও এইসব খাবো না মা, তুই সাদমানকে খাওয়াবি, কেমন? ওই, এগুলো কি বলছে এসব? আর তোমরা ওর কথা সায় দিচ্ছ পাগলের মতো? আমি কোনো মতো কে ওখান থেকে উঠে পড়লাম। আমি ভালো করে বুঝতে পেরেছি নূর শয়তানি করে সব বলেছে, যাতে আমি খেতে না পারি।
আজ অনেক কাজ আমাদের বাসায়। আজ আমাদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা কী করবে ভেবে আমার মা ওকে আমাদের ছাদে নিয়ে গেল। খুব সুন্দর একটা ছাদ, চারদিকে বিল্ডিং আর বিল্ডিং। আমাদের বাসার এরিয়াটা অনেক বড়। আমাদের বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে, আর ছাদের চারপাশে ফুলের গাছে ভরা। দেখে বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গাও আছে। চারপাশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নূর, তুই এখানেই থাক, তোর বাবা ফোন করেছে, আমি দেখে আসি আমাকে ডাকছে কেন। আচ্ছা মাম্মা, তাড়াতাড়ি এসো। যাব আর আসবো, কেমন? তুই দুষ্টুমি করিস না, কেমন? নূর মনে মনে ভাবে এত ভালো আর মনোমুগ্ধকর পরিবেশ, একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হবে। নূর রেলিংয়ের পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতই সেলফি তোলায় বিজি যে ওর কোনো হুঁশ নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল, আর নিচে থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নূর নিচে তাকাতেই আমার বাবা একটা কাজে আমাকে বাইরে যাওয়ার জন্য বলল। আমি রেডি হয়ে যাচ্ছিলাম, হঠাৎ উপর থেকে মাথায় কি যেন পড়লো। আমি চোখ মুখ কুচকে জোরে একটা চিৎকার দিলাম। আমার মা আমার কাছে দৌড়ে আসলো। মা, আর কার এত বড় সাহস আমার মাথার উপর গোবর ফেলে? আমি উপরের দিকে তাকিয়ে দেখি নূর 32 পাটি দাঁত বের করে আমার দিকে তাকিয়ে গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। আমার মাও নূরের হাসি দেখে হাসতে শুরু করেছে। আমি রাগে দুঃখে হনহন করতে করতে উপরে চলে গেলাম। আমার রুমে গিয়ে আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি নূর সেলফি তুলতে খুব বিজি। নূর বিভিন্ন পোজ দিয়ে হেলে তুলে সেলফি নিচ্ছে। আমি কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার মাথা নূরের গালে আর গলায় ঘষে দিলাম। আর আমার মাথার গোবর নূরের গলায় আর গালে লেগে গেল। আমার এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। আমি নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভরুন আসে বললাম, এই যে আমার দুষ্ট বউ, এই গোবরের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি এবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করিয়ে দিলে। তোমাকে এই কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো। কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেই তুই দেখ। সে পরে দেখা যাবে, আগে এটা বলেন তো আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতি যদি আমার সাথে শেয়ার করতেন। নূরের মুখের সামনে হাত মুঠো করে ধরলাম আর এই কথাগুলো বললাম। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বুঝাবে, ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্ট বউ, এবারে ডেভিলের আসল রূপ দেখবে। নূর রাগে হনহন করতে করতে নিচে চলে গেল। আমিও সাথে গেলাম। আমি রুমে ঢোকার আগে নূর ডোর লক করে দিল। আমি ডেকেও নূরকে দিয়ে ডোর খোলাতে পারলাম না। নূর আগে শাওয়ার নিল, তারপর আমার সব কাপড়গুলোকে বের করে পানিতে চুবিয়ে রাখলো। এদিকে আমি শুভর রুমে গিয়ে শাওয়ার নিলাম আর টাওয়াল পরে বসে রইলাম। আর বারবার ওকে দিয়ে দেখছি নূর ডোর খুলেছি কিনা। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতে ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ, আমি এভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখব তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা, দাঁড়া, তোর সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর আমার রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদেরকে খোঁচা দিল। অমনি দুষ্টবু লাভ ইউ দুষ্টবু বলে চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকে এসে বুড়ো কুচকে ওদের দিকে চোখ তাকিয়েই, এসব তোদেরকে কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? তবে তোদের দেখে মনটা একটু ভালো হয়ে গেল। নূর শাড়ি পরতে পারে না, এই জন্য স্কার্ট আর একটা লেডিস শার্ট সাথে ওড়না পিছিয়ে ড্রয়িং রুমে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূরের বাচ্চাটির কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো, আর অনেক সময় ধরে বাচ্চার গালগুলো খুব করে চটকে দিল। বাচ্চার কাছে থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুটা এই চকলেটগুলো নিতে পারলো না। একসময় জোরে একটা চিমটি দিল, আর বাচ্চারা চিৎকার করে কেঁদে উঠলো। এদিকে আমি শুভকে ডেকে নতুন করে ড্রেস আনিয়েছি। তারপর আমি ড্রেসগুলো পরে বের হয়েছি, আর কাজের মেয়েকে দিয়ে আমার ভেজা কাপড়গুলো সাথে শুকাতে দিতে বলে এসেছি। আমি নিচে নেমে বসে দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাটা এক দৌড়ে গিয়ে আমার কোলে ওঠে। বাচ্চাটা চিৎকার করে ওঠে, আরে আমার মিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু, কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো, কান্না করছো কেন? তোমার বউটা চকাতি, তাই তোমাকে একটু করে চিমটে দিয়েছি। আমি খুব ব্যথা পেয়েছি। এও আমার দেখার বাকি ছিল? ছোট্ট একটা বাচ্চা থেকে চকলেট কেটে খাওয়ার জন্য
এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসি করবে। একটা বাচ্চাটাকে চকলেট কেড়ে খেতে চায়। আমি দিইনি। হ্যাঁ, খুব ভালো করছো। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না, কেমন? আমি একটু পর তোমাকে আরো চকলেট নিয়ে এসে দেবো। আচ্ছা। আমি মিমিকে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকি। একটা সময় নূরকে রান্নাঘরে দেখতে পাই, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে মাকে কফি দিতে বললাম। আর ওনার দিকে তাকিয়ে দেখি নূর মাংস পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার আমার দিকে তাকিয়ে মুখ বেসকি দিয়ে আবার খায় মনোযোগ দিল। মুখ বেসকি দিতে গিয়ে একটা ভীষণ খেলো নূর। আমি নূরের সামনে পানি ধরলাম, নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি নূরের আরেকটু কাছে গিয়ে বললাম, পানিটা খাও, তা নাহলে সবাইকে বলে দেবো তুমি মিমি চকলেট কেড়ে খেতে চাইছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে এবার ওকে আর 2টা চিমটি দিব আমার সাথে দেখা হলে। নূর আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একেবারে পানিটা খেয়ে নিল। তারপর আমার দিকে রাগে চোখে তাকিয়েই একটা গোটা পরোটা নিয়ে ঝোল নিয়ে আমার মুখটা চেপে ধরে মুখের মধ্যে পরোটাটা ঢুকিয়ে হনহন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল। আমার মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর আমি মুখে পরোটা নিয়ে হাঁপড়ার মতো দাঁড়িয়েছি। নূর এটা করবে আমি ভাবতে পারিনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা মুটকি না মানে একটা নাদুস নাদুস মহিলার সাথে ধাক্কা খেলো। আর মহিলাটা বুঝতে পারেনি এটাই নতুন বউ, এই জন্য একটু কিছু কথা শুনে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খা, শরীরে এত মাংস হয়েছে যে ওই চোখ দুটো তো মাংসতে ঢেকে যাচ্ছে, আর এখন চোখেও কম দেখিস। নূর আরও রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে। আমি আর আমার মা গিয়ে দুজনকে থামাই। আমি নূরকে জোর করে রুমে নিয়ে যাই, আর ওই মহিলাকে নিচে বাগানের দিকে নিয়ে যায় আমার মা। নূর রুমে গিয়ে বকবক করতেই থাকে, আর আমি ওর দিকে তাকিয়ে। দেখতে তো আল্লাহ কোনো দিক থেকে কম দেয়নি, এক কথায় মাশাআল্লাহ। কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার সেরা হলে কম হতো, কিন্তু এখন তো দেখি এর 3টেই সেরা। আমি এলিয়েন কেটে সারা জীবন থাকবো, এটা ভাবা যায়? এই কাঠ বিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তাও আমাকে লুচুর অপবাদ দিল। ঠিক আছে, তাহলে লুচুগিরি করে এই অপবাদটা নেব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি 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 বলছেন? আমাকে একদম ভয় দেখাবেন না, আমি একদম ভয় পাই না। আমি এগোতে থাকি আর নূর পিছতে থাকে। আমি নূরের মুখের অবস্থা দেখে কোনোরকম নিজের হাসিটা আটকে রাখি। এই মেয়ে মানুষগুলো এরকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ, বাট ভালোবাসার মানুষটা সামনে এসে দাঁড়াতেই সব গুন্ডিপনা ফিনিশ। আমি মনে মনে খুব মজা নিচ্ছিলাম, আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এখনই কেঁদেই দেবে। পিছতে পিছতে নূর দেয়ালের সাথে ধাক্কা খায়, আর আমি একটা শয়তানে হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দিই। নূর বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে, নিজের বোকামির জন্য নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর, কুল ইয়ার, ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন? ওই গাভীটা এই না বলদ, ছেলেরা বলদ হয়। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, ওই বলদটাকে এত ভয় পাওয়ার কি আছে? কুল কুল। এই যে ভিতর ডিম, কি মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেল? এটা নিন। শেষ। কি শেষ? ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার করা। ও, গুড জব। আচ্ছা, আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না? না, পারি না, ঢং দেখলে পাচ্ছি না। আর আমাকে ভিতর ডিম বললেন কেন? এই যে আমাকে থেকে ভয় পেয়েছো তাই তোমাকে ভিতর ডিম বললাম। একদম আমি আপনাকে ভয় পাই না, একদম মিথ্যা কথা বলবেন না। ও, তাহলে বলছো ভীতু না? তাহলে এক কাজ করো তো, তাহলে বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে। বাট কিস করা, জড়িয়ে ধরা, এসব পাতে যা বলবেন আমি রাজি। তাহলে থাক, তুমি এখন যেতে পারো মেরে মা। দূর থুকু মেরি বউ। আমার সাথে চালাকি? আমি তো জানি তুই কেমন লুচু বদপোলা, তোরে হারপিকের পুকুরে ডুবাবো। আমি আর কিছু না বলেই চলে যাই। আবার হুট করে এসে দুম করে নূরের গালে কিস খেয়ে দৌড় দিছি, যাতে ইন্টারন্যাশনাল গালিগুলো থেকে মুক্তি পাই। নূর কি করবে বুঝতে না পেরে বিছানার উপর ঠাস করে বসে ভ্যাভা করে কেঁদে দিল। আর আমি দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা। আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম, দুষ্ট বহু, তুমি আমাকে দুষ্টুমিতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতেই থাকবো। দেখি তুমি আমাকে ভালো না বেশি কেমনে থাকো। তুমি আমার দুষ্ট বউ, আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বড় হবো। আজ থেকে শুরু এই ডেভিলকে দেখার জন্য।
আমার ভাবিরা নূরকে আবার শাড়ি পরিয়ে দেয়। আমার বউ দেখার জন্য অনেক মানুষ এসেছে, ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়েও দিল। নূর এবার পড়ে গেছে ঢেরা কলে। কিছু সময় মাথায় নিচু করে বসে থাকার পর আর পারছে না এভাবে কার্টুনের মতো বসে থেকে রোবটের মতো উত্তর দিতে। এই মহিলারা এটা ওটা জানতে চাচ্ছে, আর নূর সেগুলোর উত্তর দিচ্ছিল, আর মহিলাদের গোষ্ঠী উদ্ধার করছিল, আর পাড়া প্রতিবেশীদের খাবারের জন্য ব্যবস্থাও করে দিল। আর আমার মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশনের জন্য খাবার টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে আমার পাশে বসিয়ে দিল। আমার বাসায় সবাই একসাথে খায়, আর আমার বাবার করার নির্দেশ সকালে আর রাতে সবাই একসাথে খাবার খাবে। সে যা যার কাজ আছে সেসব একসাথে খাওয়ার আগে বা পরে করতে হবে। আমি নূরের দিকে তাকিয়েই এটা ওটা খাবার তুলে দিচ্ছি। নূর বারবার না করতেও আমি ওর কথাই শুনছি না। নূর আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই আমি একটা চিৎকার দিয়ে উঠি, আউচ! কি রে, কি হলো? আমার বাবা মা আমার দিকে হা হয়ে তাকিয়েছে। আমি হুট করে এভাবে চিৎকার করে উঠলাম কেন? আমার মা বুঝতে পারছে নূর কিছু করেছে, তাই আমার দিকে না থেকে অন্য কথা চলল। আর নূর আমার পায়ের নখ বসিয়ে চেপে ধরে আছে। বেচারা, আমি না পারছি বলতে আর না পারছি কিছু করতে। আজ আমাদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হচ্ছে। চারপাশে বিভিন্ন রকমের লাইট আর বিভিন্ন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। সেদিকে বাচ্চারা হইচই, সবাই বিভিন্ন কাজে ছোটাছুটি করছে। আমি আমার কিছু কাজের জন্য বাসার বাইরে চলে গেলাম। নূর বসে বসে আমার ভাবিদের সাথে গল্প করছে। নূর করে বিভিন্ন কথা বলে লজ্জা ফেলার চেষ্টা করছে, বাট নূর বুদ্ধি খাটিয়ে ওদের থেকে এড়িয়ে যাচ্ছে। নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে, আর ওদের সামনে মুখে হাসি ফুটিয়ে রাখছে। আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যে সাদমান তোমাকে রুম থেকে বের করবে না, এটা আমরা খুব ভালো করেই জানি। তবুও ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করছেন না? মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এই জন্য বকা খাওয়ালাম। তাহলে একসময় আদর দিয়ে পুষিয়ে দিও, কেমন? আজ যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম? আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও। একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমরা গেলাম। জি ভাবি। ওহ বাবারে বাবা, এই বিয়ে না বুঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারা কোলে পাঠালে? উরি মা, এই হুকুম মুখটাই তো সেই হ্যান্ডসাম। দেয়ালে লাগানো আমার ছবি দেখে কথাটা বলল। আমি খুব শৌখিন একটা ছেলে, সেটা আমার রুম দেখলেই সবাই বুঝতে পারবে। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল, একটা বই রাখা সেলফ, সেখানে বিভিন্ন ধরনের গল্পের বই, একটা আলমারি, সাথে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। আমার চয়েস আছে বলতে হবে, যে কেউ দেখলেই টাসকি খেয়ে যাবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে, একটা ছেলে এত গোছালো হয় কি করে? আমি নিজেই একটা মেয়ে হয়ে অগোছালোর চূড়ান্ত সীমানায়। আমার রুমটা আমি কোনোদিন গুছিয়ে রাখতে পারিনি। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করার, রুম গুছাতে তো পারি না। এই বলে মনকে এখন সান্ত্বনা দেয়। তবে এই টেবিলটা তো সাজাতে পারে। আমি আর শিখে কি করব? ওকে দিয়ে সব কাজ করিয়ে নিব। আমার বিভিন্ন পোজ দিয়ে তোলা অনেক ছবি দেয়ালে ফ্রেমবন্দি করা আছে। নূর একটা পিক নিয়ে পাশের টেবিল থেকে সিগনেচার পেন দিয়ে চোখ মুখ এঁকে দিল। নূর আমার ছবিটা নিয়ে নিজে ইচ্ছা মতো কালি দিয়ে একে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে আমার রুমে যে একুরিয়াম আছে ওটায় মাছগুলোকে দেখছিল। একবার উঠে খাবার দিল, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে মাছ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। আমি বাসায় ফিরে আমার রুমে চলে যাই। রুমে ঢুকে দেখি নূর বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। আমি এসে নূরের দিকে এগিয়ে গেলাম, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিলাম। আমি নূরের মুখে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। নামের মতো নূরের মুখে নূর আছে, আর খুব মায়াবী একটা মুখ। এই মেয়েকে দেখলে কেউ বলবে না এই মেয়েটা এত দুষ্ট। আমি আর একটু এগিয়ে গিয়ে নূরের কপালে ঠোঁট ছোঁয়ালাম। আমি একটু মুচকি এসে আবার ঠোঁট ছোঁয়াতে যাবো, তাকে দেখি নূর আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এবার না, মানে তোমার মুখে মশা বসেছিল, তাই তাড়ানোর জন্য এখানে বসছি। চুপ, মারার জায়গা পাস না। লুচু পোলা, তুই লুচু পোলা, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। এখনই নাকি পার্লার থেকে মেয়ে আসবে, মা আমাকে তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে। এই যে, আপনার নামটা কি জানো? বিয়ে করছে অথচ বরের নামই জানো না। যাই হোক,
এলেদের কিছু মনে থাকে না। আমার নাম সাদনান। সে যাই হোক, আপনার নাম মনে রাখতে আমার বয়ে গেছে। নূর উঠে ওয়াশরুমে গেল আর আমি আমার ড্রেস বের করে নিলাম। নূর ওয়াশরুম থেকে বের হলো। নূরের মুখে ফোঁটা পানি, তার উপরে কেবল ঘুম থেকে উঠেছে। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। আমি নূরকে যতই দেখছি বারবার এক এক রূপে এক এক রকম লাগছে। নূর এগিয়ে আসতেই আমি নূরের হাতে একটা প্যাকেট তুলে দিলাম। নূর কিছু বলার আগেই আমি ড্রেস নিয়ে শুভ রুমে চলে গেলাম। নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর ডিজাইন করে একটা লেহেঙ্গা, পেস্ট কালারের, পুরো ভারী কাজ করা, পেস্ট কালারের উপর গোল্ডেন পাথরের কাজ। আমি নিজে হাতে ডিজাইন চুজ করে দিয়েছি। আমাদের দুজনের ড্রেসের ডিজাইন একই রকম। নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে ওড়াদোড়া নাচানাচি শুরু করলো। দরজায় কে যেন নক করলো আর নূর ভদ্রমেয়ের মতো বিছানায় দুম করে বসে পড়লো। পার্লার থেকে মেরে এসেছে নূরকে সাজাতে। ওরা নূরকে সাজাতে বসলো। আমাকে আমার বাবা মা নূরের বাবা মার সাথে কথা বলার জন্য ডেকেছে। আমি হাসি মুখে সবার সাথে কথা বললাম। আমার মা আমাকে রেডি হয়ে আসতে বলে। আমি আমার ওয়াচটা নিতে ভুলে গেছি, তাই আমার রুমে ঢুকে পড়ি। আমি রুমে ঢুকে আমার চোখগুলো তো ছানা বড় হয়ে গেছে। নূর লেহেঙ্গার উপরে ব্লাউজটা পরে, নিচে লেহেঙ্গাটা পরে ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। পার্লারের মেয়েরা আমাকে দেখে দাঁড়িয়ে গেছে আর নূর উল্টো ঘুরে বারবার বলছে, হুকগুলো লাগিয়ে দেন প্লিজ। ওহ, দিন তাড়াতাড়ি। নূর আমাকে দেখেনি, কারণ নূর উল্টো ঘুরেছিল তখন। আমি নিজে থতমত খেয়ে গেছি। আমি মাথা নিচু করে নিই। সরি, আমি জানতাম না আপনারা এসে গেছেন। আমি ভুল করে ঢুকে গেছি। আমার রুম তো, তাই নক না করে ঢুকে পড়েছি। আমার কথা শুনে নূর চুলগুলো পিছনে দিয়ে দেয় আর আমি আমার ওয়াশ, হেয়ারের জেল আর কিছু জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে যাই। আর নূর আমার 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতে থাকে। আমি খুব ভালো করেই জানি নূরে সুদ তুলেই ছাড়বে। আমি তো আর ইচ্ছে করে করিনি, এটা তো আর ফাজিল মেয়েটা বুঝবে না। আমি শুভ রুমে গিয়ে ডোর লক করলাম। বিছানায় দুম করে 4 হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ি আর মনে মনে ভাবতে থাকি, আমার সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম। ও মাই গড, আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্টু এতটা ভালো লাগবে আমার চুজ করে দেওয়া লেহেঙ্গাতে। ওহ নূর, আমি তোমাকে কি করে বোঝাই? তোমাকে এই লোকে দেখে আমি কনফিউজড। আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি অনেকের মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে থাকলে অতি দ্রুত গতিতে হার্টবিট চলতে থাকে। আমি এটাতে এখন বিশ্বাসী। তোমাকে এই লোকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার নুরমানিটা যে কবে আমাকে বুঝবেছে আমি আমার দুষ্ট রানীটাকে এতটা ভালোবাসি বা কতটা ভালোবাসি। আমি উঠে শাওয়ার নিয়ে শেরওয়ানির সাথে চুড়িদার, হাতে ওয়াজ আর চুলগুলো জেল দিয়ে ওই যে ছেলেরা যেমন করে না অমন একটু স্প্যাক করে নিলাম। আমি নিজেকে একবার দেখে নিলাম, মন্দ লাগছে না দেখতে, নিজে হেসে দিলাম বলে। নূরকে আমার মা এক বড় বক্সে করে গহনা দিয়ে গেল আর নূরের কপালে একটা সুমো দিয়ে ধোয়া করে গেল যাতে কারে নজর না লাগে। উনি তো আর জানে না ওনার বড়টা না, মানে ছেলের কথা, যে ছেলেরই নজর পড়ে গেছে অনেক আগেই। নূর ছটফট করতে আসে। ওকে সাজাতে গিয়ে পার্লারের মেয়ে দুইটার নাজেহাল অবস্থা। নূরের শ্বাস কমপ্লিট। নূরের ভারী মেকআপ পছন্দ না, এই জন্য হালকা সাজ, সাথে কপালে টিকলি, নাকে নলক, কানের দুল, 2 হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কোমরে কোমর বন্ধনী আর খোপাতে রজনীগন্ধার গাজরা, টানা করে চোখে কাজল আর লিপস্টিক। এক কথায় চোখ ধাঁধানো একটা সাজ। নূর আয়নায় নিজেকে নিজে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। ওকে এই লেহেঙ্গার সাথে এই সাজটাতে একদম মানিয়েছে। নূরকে নিচে নিয়ে যাওয়ার জন্য আমার ভাবিরা এলো। নূর হাঁটতে পারছে না ঠিক মতো। নূর রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই আমি শুভ রুম থেকে বের হলাম। নূর আর আমার চোখাচোখি হয়ে গেল। নূর আজ কেন জানি আমাকে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর আমি হা হয়ে তাকিয়েছি। ছেলের একটু বেহায় হয় আর কি, দেখেন কেমন করে তাকিয়েছে। হ্যাঁ, আমার জায়গায় আপনারা থাকলেও হতেন। যাই হোক, কথা বলে লাভ নেই। ভাবিদের খোঁজা খেয়ে আমার হুঁশ আসে আর ওরা দুজনকে একসাথে নিচে নামতে বলে। আর ওখান থেকেই ঠাস ঠাস, আরে ভয় পাবেন না, ঠাস ঠাস করে ফটোশ্যুট শুরু হয়। আমি ওটাই বলতে চাচ্ছি। নূর আমার সাথে নামতে নামতে হঠাৎ করে আমি নূরের হাত চেপে ধরি। নূর থমকে দাঁড়িয়ে পড়ে। আমি একটানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নিই। নূর এটা ভাবতে পারিনি যে আমি ওকে কোলে তুলে নেব। নূর আমার গলা জড়িয়ে ধরলো আর আমার গেটরা সহ আরও কাজিন ফ্রেন্ডরা সিটি বাজাতে শুরু করলো। নূর আমার দিকে রাগি চোখে তাকিয়ে মনে হচ্ছে আমাকে এখনই ধ্বংস করে দেবে। আমি একবার নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মারলাম। আমি নূরকে নিয়ে আমাদের জন্য আলাদা করে রাখা যে জায়গার ব্যবস্থা করা আছে ওখানে বসিয়ে দিলাম। সবাই এসে আমাদের দোয়া করছে, কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু নূর চুপ মেরে গেছে। আমি নূরের পাশে বসে নূর আমার দিকে একবার তাকায়
আমি খেয়াল করে দেখি নূরের দুই চোখে পানি চলচল করছে। নূর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। আমি নূরের কানের কাছে মুখ নিয়ে বললাম, তোমার কি খুব ক্ষুধা লাগছে? তোমার জন্য কি খাবার আনবো? নূর চুপ করে আছে, কথা বলছো না কেন? আমাকে বলো কি সমস্যা, আর না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও। দুই হাত দিয়ে নূরের মুখ তুললাম। নূর বলো, কি হয়েছে বলো আমাকে। তোমার কি শরীর খারাপ লাগছে? আচ্ছা চলো রুমে চলো। আমি ঠিক আছি। এই মেয়ে, কি হয়েছে বলবে? নূর, তুমি কাঁদছো কেন? আর ইয়ার বলো না কি হয়েছে। পাপি, হ্যাঁ বলো কি হয়েছে। আমি বাপিকে ছাড়া কখনো থাকিনি, আর আমি কালকে থেকে বাপিকে দেখিনি। বাপি কি আসবে না? আমি বাপির কাছে যাব। আরে বোকা মেয়ে, এটা বললেই হয়। তোমার চোখে পানি দেখে জানো কতটা টেনশন হচ্ছিল। আচ্ছা একটু বসে থাকো, আমি আসছি, কেমন? আমি গিয়ে দেখি নূরের বাপি আমার বাবার সাথে গল্প করছে। আমি নূরের কথা বললাম, আর নূরের বাপি আমার কথাগুলো শুনে খুব জোর কদমে নূরের কাছে আসলো। মেয়ের শ্বশুরবাড়ি এসে মেয়ে মেয়ে করলে তো হয় না, এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে এসে এসে কথা বলছিল নূরের বাবা। নিজের কলিজার টুকরোকে না দেখলে তাই বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়। নূরের বাবাকে দেখে ভেবে করে কেঁদে দিল। আমি দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিলাম। কেন জানি নূরের কান্না একদমই সহ্য হচ্ছে না আমার। বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো। আমি সহ নূরের গেস্টরা সবাই মিলে হইচই শুরু করলাম। আমাকে নূরকে পাশাপাশি বসানো হয়েছে। নূর আর চোখে আমাকে দেখছে আর মনে মনে বলছে, আচ্ছা, ওকে দেখলে আমার হার্টবিট এত ফাস্ট গতিতে চলা শুরু করে কেন? আমি কেন জানি আনইজি ফিল করছি সাদনানের সামনে থাকলে। আজ এত শ্বাসগোস করছে কেন টেবিলটা? উফ, এখানে তো অনেক মেয়ে আছে, তাদের দেখতে হবে না। আমি কি এমনি তোকে লুচু বলছি? তবে আজ একটু বেশি ভালো দেখাচ্ছে এই ডেভিলটাকে। ধর, না তাকাতে চাইলেও চোখ চলে যাচ্ছে। আমাকে দেখবে ভালো কথা, তাই এভাবে চোরের মতো তাকাচ্ছ কেন? আমাকে বললেই তো হয়, আমি সোজা এসে তোমার সামনে বসে থাকতাম। ইস, এভাবে তাকিও না গো, আমার কেমন জানি লজ্জা লাগছে। ইস, কি লজ্জা কি লজ্জা! ডেভিলটা দেখেই নিল না, ওকে বুঝতে দেওয়া যাবে না। একদম বাজে কথা বলবেন না। যেই না চেহারা, আবার তার নাম পিয়ারা। আপনার দিকে তাকাতে বয়ে গেছে আমার। নিজেকে কি ভাবেন, রাজকুমার? যেই তো কালুয়া, তার আবার ভাব দেখলে শরীর চলে যায়। যা বাবা, আমি কি করলাম? সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে। নিজে চুরি করে তাকাবে আর আমি বললেই দোষ। আপনার সাহস তো কম না? আপনাকে তো আমি দেখে নিব। আমাকে চোর বলা? দাঁড়ান, আপনাকে আমি। কুল কুল, তুমি যা ইচ্ছা করো, বাট একটা কথা মনে রেখো, তুমি যে দুষ্টুমি করবে সে অনুযায়ী তোমাকে রোমান্টিক ডোজ দেবো আমি। আর আজ সকালের বাকি থেকে কাজটাও সেরে ফেলবো। নূর চুপ হয়ে আছে। সবাই মিলে ফটো তোলা শুরু করলো। আমার আর নূরের পিক তুললো অনেকগুলো। আমি আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিলাম তখন দুজনের শরীরে টাচ লাগে, আর নূর যেন এতে লজ্জায় খুকড়ে যাচ্ছে। তবে আমি এটা খেয়াল করি যে নূর খুব আনইজি ফিল করছে। ক্যামেরাম্যান আমাকে নূরের কাঁধে হাত রাখতে বলে। আমি নূরের দিকে তাকাই। আমি নূরের কাঁধে হাত রেখে বুঝতে পারি নূর কাঁপছে। আমি নূরের মুখের দিকে তাকিয়ে দেখি নূরের মুখটা লাল হয়ে আছে। আমি বুঝে গেছি নূরকে কাবু করার উপায়, কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবো। আমি নূরের আরও কাছে গিয়ে নূরের শরীর ঘেঁষে দাঁড়ালাম। পিস পিস করে নূরকে বললাম, তোমাকে কি সোয়েটার বা চাদর এনে দেবো? এত গরমে কেউ সোয়েটার পরে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি, তোমার জন্য ভালো বলছি। আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো, আর এই জন্য বললাম আর কি। আপনি আসলেই খুব অসভ্য একটা লোক। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? আমি নূরকে ইজি করার জন্য একটু ফান করলাম। ওরা সবাই একসাথে খেতে বসলো। নূরের বাপি আর আমার বাবারা একসাথে বসলো, আর আমি আর নূর একটা আলাদা জায়গায় বসলাম। আমার মায়ের বুদ্ধিতে এটা করেছে, কারণ আমাদের এখন যত একসাথে থাকতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি দুজনকে বুঝতে পারবো। আমি আমার পায়ের জুতো খুলে আস্তে করে নূরের পায়ের পাতার উপর পা রাখলাম, আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আপন মনে আমার সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করি, নূরের সামনে দিলাম। আর নূর এত শখ খেয়েছে যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আমি নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছি। নূরের হাত ভর্তি চুরি, এই জন্য নূর খেতেও পারছে না। আমি আর নূর সামনাসামনি বসে নূরের বাঁ পাশে এসে নূরকে আড়াল করে নূরের মুখের সামনে খাবার তুলে ধরলাম। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। আমি নিচে থেকে নূরের পায়ে খোঁচা দিচ্ছি হা করার জন্য। নূর হা করলো, আর আমি এর মুখে খাবার দিলাম।
ক্যামেরাম্যান এই এত ভালো মুহূর্তে সময়টাকে হাতছাড়া করতে দেয়নি। আমাদের এই দারুণ কাপলের পিক তুলে নিয়েছে। নূর আজকে ওর বাবার বাসায় যাবে, এজন্য খুব খুশি। একদিকে অনুষ্ঠান শেষ করে বের হয়ে গেল ওদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। নূরের বাবা ইচ্ছে করে আলাদা গাড়িতে পাঠিয়েছে, আর বাকিরা আর 3টাতে। আমি নিজের গাড়িটা নিলাম আর আমি নিজে ড্রাইভ করা শুরু করলাম। আমি নূরের বাবাকে মেসেজ করে বলে দিলাম আমরা একটু দেরিতে বাসায় পৌঁছাবো। নূর গাড়িতে বসলো। আজ খুব খুশি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। নূর আমার দিকে একবার তাকিয়ে জোর গলায় গান শুরু করলো। যার বটটা কালা তারই কপাল ভালা গো, ও যার বটটা কালা তারই কপাল ভালা গো। রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। টা। জোরে গাড়ি ব্রেক করে হোয়াট? আপনার হোয়াটের মাইরে বাপ, আপনি এত জোরে ব্রেক করলেন কেন? ওহ, মাথায় টোকা লাগলো তো আমার। ঠোয়া আবার কি? আর এসব আজব কথা তোমার মাথায় আসে কি করে? ঠোয়া মানে মাথায় হুট করে কিছু সাথে ব্যথা লাগা। ভদ্র বলা কিচ্ছু পুছে না। তোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না? আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দেয় এই জন্য গানটা গাইলে, তাই তো? আগে বলবে না তুমি জেলাস ফিল করছো? একদম বাজে কথা বলবেন না। আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বয়ে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাথা আপনার মুন্ডু, বুঝেন? আমাদের দেরি করে বের হওয়ায় সন্ধ্যা হয়ে গেছে। আমি গাড়ি ড্রাইভ করছি আর নূর সিটির সাথে মাথা লাগিয়ে বাইকের দিকে তাকিয়ে আছে। আমি নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছি, কারণ আজকে জ্যোৎস্না রাত আর বাইরে চাঁদের আলোতে নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিদের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশ খুবই সুন্দর, আকাশ অনেক তারা চেকমিক করছে। আমার গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারদিকে ঘনঘুটে অন্ধকার। নূর চারপাশটা দেখে আমার দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ি জানালা ঘেঁষে বসেছিল। আমি এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়ে আর নূরের সিট বেল্ট খুলে দেওয়ার জন্য আমি খুব কাছে যাই, বাট নূর অন্য কিছু মনে করে। নূর এজন্য আমার বুকে হাত দিয়ে আমাকে আটকায় ওর কাছে যাওয়ার থেকে। আমি আর কিছু আর বললাম না। গাড়ি থেকে নেমে নূরের পাশের সিটে গেট খুলে দিই। নূর নামতে চাইছিল না, বাট আমি নূরের হাত টেনে বের করি নূরকে, আর নূর আমাকে গালি দিতে থাকে। এই অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ও, আমাকে আপনি বাঁচতে দিবেন না তো? ও বাপি, তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি। এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরে ফেলবে। এই মেয়ে, এসব কি বলো তুমি? এগুলো চুপ, একদম চুপ। আর একটা কথা যদি বলো সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন দুম করে লিপ কিস করে দেবো, তখন বুঝবে। আচ্ছা, আর কিচ্ছু বলছি না। সে কি বাজে ছেলে। আমি নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলি। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওদিকে দৌড় নিলে আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পার। আমি নূরের পিছন পিছন গেলাম। নূর খুশিতে লাফানো শুরু করেছে, কারণ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমি গিয়ে নূরের পাশে দাঁড়ালাম আর নূর আবার আমাকে বকতে শুরু করলো। আমি নূরের মুখ চেপে ধরলাম, আর কিছু বলার আগে আমি নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরি। আমি একদম নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছি, আর নূরের দুহাত আমি এক হাত দিয়ে ধরে রেখেছি। আমি নূরের দিকে তাকিয়ে দেখি চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে, আর আমাকে নূরের ঠোঁটটা বেশি টানছে। আমি কিছু না ভেবেই নূরের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিই। নূর আমার হাত থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে পেরে উঠছে না। আমার যেন কেমন একটা ঘোর লেগে গেছে। আমার ঠোঁটে নূর কামড়ে ধরে। আমি চোখ বন্ধ করে নিই। এবার আমি নূরকে ছেড়ে দিই আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে গাড়ির সিটে বসে পড়ে। নূর এভাবে যাওয়াতে আমার নিজের মধ্যে খুব গিল্টি ফিল করি। আমি আমার ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত। আমি রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যাই। সরি, আসলে আমি এরকমটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও, এই জন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করবো না। মনে করো না এই কথাগুলো তোমাকে আমি এখন বলবো। নো ডিয়ার, তোমাকে তো রোমান্টিক ডোজটা কেবল শুরু করলাম, ঢেলে দেওয়ার দিন শেষ। ডোজ দেওয়ার বাংলাদেশ। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি বলে গেছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না। আপনি যে অসভ্য একটা লোক, আপনি সেটা নিচে থেকেই প্রমাণ করলেন। আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসেন, তাহলেই তো আমি আপনাকে সঁপে দিতাম। প্রথম রাতেই আপনি আপনার জানোয়ারের রূপ ধারণ করতেন। কেন? ভদ্র সেজে আছেন। নিজের ভদ্র রূপ ছেড়ে এখন জানোয়ারের রূপ বের হয়ে গেল তো।
আমি নূরকে ঠাস্ট করে চড় মেরে দিই, কারণ আমি নূরের এসব কথা শুনে আরও রেগে যাই। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানে মেরে পুঁতে দেবো। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে যে কী করতাম আমি নিজেও জানি না। আমি তোকে ভালোবাসি নূর, আর এই জন্য তোমার এত কথা শুনি আর চেপে যাই। বাট আজ এখন থেকে ডেভিল রূপ দেখবে তুমি। আর আমি জানোয়ার না, তুমি আমার বিয়ে করা বউ। বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি জানোয়ার না। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিই আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করি। নূর আমার হাতের মার খেয়ে চুপ করে বসে আছে আর ফুসফুস করে কাঁদছে। আমি নূরের দিকে তাকাই, তাকে একটা ধমক দিই, আর একবার যদি কান্নার সাউন্ড আমার কানে আসে তোমাকে যে কী করবো তুমি কল্পনাও করবে না। ফাজিল মেয়ে, সবসময় আমাকে রাগিয়ে না দিলে হয় না? আমার ভয় লাগছে, আপনি আস্তে ড্রাইভ করেন। তুমি কান্না থামাবে নাকি আরেক গালে দিতে হবে? কোনটা শুনতে পেলে নাকি আবার বলতে হবে? শুনতে পেয়েছি। হ্যাঁ, মনে থাকে যেন। আমরা ওদের বাসায় পৌঁছে গেলাম। আমি নূরকে এড়িয়ে যাচ্ছি। নূরের বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ও রুমে চলে গেছে, আর আমি একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ি। আমার আজ নূরের কথাতে খুব কষ্ট পেয়েছি। এক জায়গায় গাড়ি থামিয়ে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করে যাচ্ছি। আমার হাত থেকে রক্ত ঝরছে, বাট আমি থামছি না, কারণ আজ নূরকে এই হাত দিয়ে মেরেছি। হাতে পাওয়ার আঘাতের থেকেও মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে, কারণ ওর আমাকে ও শরীর পাওয়ার কথা বলছে, আমাকে জানোয়ারের সাথে তুলনা করেছে। এটা আমি মানতেই পারছি না। আমি মাটিতে বসে পড়ছি, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে। আমি গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে হাতে পানি ঢেলে চোখে মুখে পানি ছিটা দিলাম। তারপর দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে আকাশের দিকে তাকাই আর চোখ বন্ধ করে থাকি। আমি চোখ বন্ধ করতেই আমার চোখের সামনে নূরের মায়াবী মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে আমি দৌড়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিই। আমার মনে হয় নিজেকে অনেক অনুতপ্ত, কারণ আজ নূরকে মেরেছি। নিজের কাছে খুব খারাপ লাগছে। এই জন্যই মনে মনে আই এম সরি দুষ্টু রানী, আই এম রিয়েলি সরি। আর তোমাকে কষ্ট দেব না, সব মেনে নেব। তবে তোমাকে আমি এটা বুঝতে দেব না যে আমি তোমার প্রতি খুব দুর্বল। আমি আমার জন্য তোমার মনে ভালোবাসা সৃষ্টি করবো টিয়ার। একটা সময় এমন হবে তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবে না, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আমি নূরের বাসায় পৌঁছে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, বাট নূর এখানে নেই। নূরের একটা কাজিন আমাকে নূরের রুমটা দেখিয়ে দিল। আমি রুমে ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে ভুল করে কোনো বাচ্চা রুমে ঢুকে পড়েছি। পুরো বিছানায় বিভিন্ন টেডি দিয়ে সাজানো, দেয়ালে বিভিন্ন কার্টুনের ছবি। আমি ঘুরে ঘুরে নূরের রুমটা দেখেই মনে মনে হাসছি, আর এমন একটা ভাব করে থাকলাম যেন খুব রেগে আছি। আমি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে অনলাইনে ঢুকে ফেসবুকিং করছিলাম, আর নূর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করে কেবল বেরোচ্ছে ওয়াশরুম থেকে একটা কালো 3/4 আর সবুজ লেডিস গেঞ্জি পরে। ওয়াশরুমের ডোর খোলার শব্দে আমি মাথা উঁচু করে নূরকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে এমন একটা ভাব করলাম যেন কিছুই হয়নি। আমি অনলাইন থেকে বের হয়ে আমার ফোনের ক্যামেরা অন করে দেখছি নূর কি করছে। আর নূর আমাকে একবার দেখে রাগে চোখে তাকিয়ে চুল থেকে টাওয়াল খুলে চুল মোছা শুরু করলো। কয়েকবার চেষ্টা করলো, বাট ভালো করে না মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়েই টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারলো, আর টাওয়ালটা গিয়ে আমার মুখে এসে পড়লো। আমি টাওয়াল থেকে আসা মাতাল করা সুবাস পাচ্ছি। একটু প্রাণ ভরে সুবাসটা নিয়ে এমন একটা ভাব করলাম যেন, নূর এটা কি করলে? ফাজিল মেয়ে, তোমার সাহস তো কম না, আমার মুখে টাওয়াল ছুঁড়ে মারো। তাড়াতাড়ি এটা সরাও, ইমিডিয়েট। আমি টাওয়ালটা না সরিয়ে টাওয়ালটা মুখের উপর রেখে কথা বলে বললাম, জি বাপি, তুমি এই কোন উগান্ডার গলায় আমাকে ঝুলালে বাপি? সারাদিন শুধু বকতে থাকে। আমার মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে নূর চলে আসতে গেলে আমি ওকে আবার বসিয়ে দিই। নূর বসে পড়ে, আর আমি দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের চুলগুলো মুছতে শুরু করে দিই। আর নূর মুখ বাক্যে বিড়বিড় করে বলতে থাকে, কখনো মারবে, কখনো বকবে, আবার কখনো ভালোবাসা দেখাবে। ঢং দেখে বাঁচি না, যত সব হাগল পাগল এসে আমার কপালেই চোটে। আমি কখন কি করব তোমাকে আমি বলতে বাধ্য না, আর সাদনান কারো কথা শুনে চলে না। আশা করি আজকে মারের কথা বলে যাওনি। আমি এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়ার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি আর দরজা আটকে দিই। নূর চমকে উঠে এভাবে দরজা লাগানোর কারণে। এর জন্য সবাই বলে লেবু বেশি চিপতে হয় না, আর বেশি চিপলে তিতা হয়ে যায়। ইস, আগে এই ডেভিল ভালো রূপে ছিল, আর আমি ভুল করে ইচ্ছা মতো ছুটিয়েছি, এত তিতা হয়ে গেছে এই জন্য। আর তিতা হয়ে এই ডেভিল রূপ ধারণ করেছে। আমার ভালো থাকার দিন শেষ, তবে আপনাকে আমিও ছেড়ে দিব না, ডেভিল বর। আমি ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি। নূরকে ড্রেসে খুবই কিউট দেখাচ্ছে,
সবুজ কালারটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। আমি তখন নূরের বেশ কয়েকটা পিক তুলে নিয়েছি। আর সব থেকে দারুণ হয়েছে আমার দিকে রাগি চোখে তাকানোটা। আর তখন আমি পিকটা তুলে নিই। আমি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা বেলকনিতে দিয়ে আসি, সাথে আমার ভেজা ড্রেসগুলো। বেলকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে, বাপি আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আসুন। এই কথা বলে হরলিক্স চেটে চেটে খেতে খেতেই চলে গেল। এভাবে কেউ কাউকে খেতে ডাকে? না, কিছু মনে করা যাবে না। তোর বউটা আছে এলিয়েন, তুই বারবার বলে যাস কেন? আর এলিয়েনরা সবই পারে। নিজের পিঠ চাপড়ে চাপড়ে বললাম। আমি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা আমাকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো। কিছু মেহমানও থেকে গেছে, এজন্য বাড়িটা হইচই হচ্ছে। আমি কি একটা চেয়ার টেনে বসলাম। কোত্থেকে নূর এসে যেন আমার পাশের চেয়ারটাতে বসলো। তারপর পাশে থেকে আমাকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে এক ছেলে কাজিনের পাশে বসলো। আর আমি এটাতে রেগে গিয়ে একবার নূরের দিকে তাকিয়েই, নূর তুমি এখানে বসো প্লিজ, কারণ আমাকে তুলে খাওয়ার দায়িত্বটা তোমারই, তাই না? মুখে আসেনি তাদের সাথে দাঁত চেপে কথাটা বললাম। সমস্যা নেই, আমি এখানেই বসে থাকি। খাবার বেড়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল তো আছেই। নূর তাড়াতাড়ি এখানে এসে বসবে। এত কথা বলছো কেন তুমি? সাদনান বাবা যখন বলেছে তখন তাই হবে। তাড়াতাড়ি এখানে এসে বসো। আচ্ছা বাপি। রুমে চলো, আজ তোমার হচ্ছে। আমাকে ইগনোর করা? মাথা নিচু করে নূর এখানে ফিসফিস করেই সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নূর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, বাট নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে এমন সময় আমি নূরকে ডেকে উঠলাম। নূর এদিকে আসো। বলেন। আরও কাছে এসো আর এখানে বসো। বলুন। আমার মাথা ব্যথা করছে, আমার মাথাটা টিপে দাও এক্ষুনি। দিবা মানে এক্ষুনি, কোনো অজুহাত শুনতে রাজি নয়। আমার খুব ঘুম পাচ্ছে, খুব। ঘুমাবেন, ঘুমায় ঢেলে দেয়। মার খাবেন? মার দেবো, বেশি করে দেয়। লাগবে না, থাক। আমি এসে নূরের কোলে মাথা দিলাম, আর নূর বিছানায় সাথে হেলান দিয়ে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি চোখ বন্ধ করে সেটা উপভোগ করছি। কিছু সময় পর নূর আমার চোখের সামনে হাত ঘুরে দেখলো আমি ঘুমিয়ে গেছি কিনা। আমি তখনও ঘুমাইনি। ঘুমের ভান করে উপর হয়ে শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আসি, আর নূর নাড়াচাড়া বন্ধ করে হা হয়ে তাকিয়ে থাকে। আমি ঘুমিয়ে গেছি ভেবে নূর আমার চুল দাড়ি নিয়ে আঁকিবুকি করতে থাকে আর মুসকে মুসকে হাসতে থাকে। এই যে সাদনান সাহেব, আপনাকে আমি নিজ ইচ্ছেই বিয়ে করছি, বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে পেয়েছেন। আসলে কোথাও একটু ভুল আছে আপনার। আপনাকে ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করছি, কারণ আপনাকে আমার প্রথম লেকের পাড়ে দেখেই ভালো লেগেছিল। আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন, আপনাকে অনেক আগে থেকেই চিনি। সাদনান সাহেব, আপনার এই হেয়ার স্টাইল আর খোঁচা খোঁচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনিও হয়তো নিজেও জানেন না। তবে আপনাকে আমি এত সহজে ধরা দিব না, ডেভিল বর। আমি চোখ বন্ধ করে সব শুনলাম। আমি তো অবাক হওয়া চূড়ান্ত পর্যায়ে। আমার দুষ্টুরা নিয়ে আমার উপরে গেম খেলছে তাহলে? ওকে, এবার তুমি দেখতে থাকো আমি কি করি। আমি চোখ বন্ধ করে সব শুনলাম। আমি তো অবাক হওয়া চূড়ান্ত পর্যায়ে। আমার দুষ্টুরা নিয়ে আমার উপরে গেম খেলছে তাহলে ওকে, এবার তুমি দেখতে থাকো দুষ্টুরানি। নূর আমার চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুসকে মুসকে হাসছে। আমি ইচ্ছে করে নূরকে আরো জড়িয়ে ধরি, নূরের পেটে মুখ গুছে দিই, আর আমার প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে এক অনুভূতি সৃষ্টি করছে। নূর আমার মুখ সরাতে চাইলো, বাট পারলো না। নূর আমার দিকে তাকিয়ে, ডেভিল বর, আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। আমি সেই যে আপনার পছন্দের ওয়াস আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম। আপনাকে প্রথম দেখেছিলাম লেকের পাড়ে গিটার হাতে গান গাইতে। আপনার অনেক বন্ধুরা সাথে ছিল, বাট আমার চোখ আপনার দিকেই আটকে ছিল। আপনার সামনে আমি ইচ্ছে করে ধরা দেইনি তখন, আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম। আপনার মন আমি কেড়ে নিবই, তার কারণ প্রতিটা ছেলে দুষ্টু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি। খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে। ডেভিল বর, আমি গান শুনে আপনার প্রেমে পড়েছি। আপনার বলা সেই গান আজও আমার কানে ভাসে। আপনার সেই গানটা, আপনার গানের সেই ভিডিওটি দেখে আমার ঘুম আসে। বাকিটা আপনাদের জন্য রহস্যই রাখলাম। নূর একদিন বিকেলে লেকের পাড়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটারের টানে একপাশে তাকিয়ে দেখে একটা ছেলে গিটার হাতে বসে গান ধরেছে, আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। নূর আমাকে ওখানে দেখে আসতে গেলে আমি তখনই গিটারে সুর তুলি আর গান ধরি। নূর সেদিনই লেকের পাড়ে আমাকে দেখেছিল,
পরে নূর আমার সব ডিটেলস জেনে রেগুলার আমার বাসায় চিঠি দিত। আমি এগুলো রেগে ফেলে দিতাম, আর নূর যা করতো সব আড়ালে থেকেই। আমি নূরকে দেখিনি আগে, এই জন্য আমার এর কিছুই জানা নাই। আমি যখন এসব পছন্দ করতাম না, নূর তখন সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিত, আমাকে ইগনোর করে, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। নূর যখন ওর বাপির থেকে নিয়ে আমার পিক দেখলো, তখন আর না করতে পারেনি, কারণ আমাকেও পছন্দ করতো। কিন্তু ভাগ্য আজ আমাদের এক করে দিয়েছে। আমি সব কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ যাকে এতদিন ইগনোর করেছে আজকে না তার প্রেমে হাবিডুবু খাচ্ছে। আল্লাহ, আমাদের জুটি বেঁধেছিল বলে আজ আমরা আবার এক হয়েছি। আমি খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনলাম, কিন্তু নূরের আর কথা না শুনতে পেয়ে আমার মাথা উঁচু করে তাকিয়ে দেখি নূর ঘুমিয়ে গেছে। আমি নূরকে ভালো করে শুয়ে দিলাম, তারপর লাইট অফ করে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম, আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, দুষ্টু রানী, সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর নয়। আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার। তুমি এই কথাগুলো আজ না বললে জানতামই না, তবে আজ আমি খুব খুশি, কারণ তুমি আমাকে ভালোবাসো, আর কোনো রাগ অভিমান নয়। আমি তোমার মনের কথা জেনে গেছি, আর তোমাকে কষ্ট দেব না। আমি কল্পনাও করিনি এই দুষ্ট মেয়েটা নাকি আমাকে ভালোবাসতো। রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমে পড়ে গেলে আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব, আর তোমার লজ্জামাখা মুখটা দেখব। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি, বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো। আমি একসময় ঘুমিয়ে পড়ি, আমার ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে। এভাবে জড়িয়ে ধরে ঘুমানো এক অন্যরকম ভালো লাগা, আর একটা অন্যরকম অনুভূতি। সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে, নিজের দিকে তাকিয়ে দেখে ও আমার বাহু ডেবে বন্ধি। এভাবে থাকতে খুব লজ্জা পেল। তারপর কুডুস করে একটা কিস করলো, তারিতে হাত বোলালো। আমার ঘুম ভেঙে গেছে। আমি নড়ে চড়ে উঠতেই আবার নূর চোখ বন্ধ করে নিল। আমি নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তো শুধু তোমার, তাহলে এরকম চোরের মতো আদর দাও কেন? এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা কেমন? একদম বাজে কথা বলবেন না। নূর তো এবার যায় যায় অবস্থা। কোনোরকম নিজেকে সামলে নিয়ে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে আমি এক হাতের উপর ভর করে শুয়ে ওকে দেখছি। নূর আমাকে মুখে বেঁচকি দিয়ে উঠতে যাবে, আমি নূরকে একটানে আমার বুকের উপর ফেলি, বাট নূর আমার গলায় একটা কামড় বসিয়ে দেয়, আর আমি ওকে ছেড়ে দিই। আর নূর দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। উফ, এই মেয়েটা এরকম কেন? ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট কিস তো দৌড়ে থাক। এ তো ভ্যাম্পায়ারের মতো কামড় দিল। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নেব। নূর আবার ওর রুমে এসে মর্নিং ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। আমি শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিলাম। নূর রুমে এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে, এমন সময় আমি নূরকে টেনে পাশের দেয়ালের সাথে চেপে ধরি। নূর কিছু বলার আগে আমি কে বললাম, বরকে রেখে কীভাবে মর্নিং ওয়াকে যায় গাধি? তুমি চলে গেলে আমি বোরিং ফিল করব। তারপর আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? ওয়েট করো, আমি আসছি। চলুন চলুন, আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু এটাই দেখেন। আমি তো এটাই চেয়েছিলাম, ডেভিল বর। আমি আর নূর দুজনে ওয়ার্কের জন্য বের হলাম। সকালবেলা তেমন কেউ নেই। নূর কানে ইয়ারফোন গুজেছে, আর সাথে একটা পছন্দের গান, আর সাথে পছন্দের মানুষ। আর কি লাগে? নূর আমার দিকে তাকিয়ে বলল, সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর, যাবেন? হ্যাঁ, তুমি নিয়ে গেলে যাব, কারণ আমি তো এখানে তেমন কিছু চিনি না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। সত্যি তো? একদমই পাক্কা। আজ আমি আপনাকে আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে ম্যাম, তবে তোমার এই সফট ভয়েসের কথাগুলো আমার কেন জানি ডাউট হচ্ছে। সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে? এই, আপনাদের একটা দোষ ভালো হলেও বকবেন, আবার রুড বিহেভ করলেও বকবেন, তাহলে আমার কি করা উচিত বলেন তো? মনে মনে কথাটা বললো। ওকে ওকে, আমি আর কিছু বলছি না। আমরা পার্কে গিয়ে নূর ধপাস করে একটা দোলনায় বসে পড়লো। আমি বসলাম নূরের পাশে। নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটতে লাগলো, সাথে আমাকেও হাঁটালো। আমি প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের উপর হাঁটলাম। পায়ের নিচে সারা রাতে ভিজে হালকা হালকা শিশির ভেজা ঘাস। আমি নূরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি নূর দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি নূরের পাশে দাঁড়িয়ে ওকে দেখছি। ওটা করার কারণটা কি জানতে পারি? আমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, এই জন্য সকালবেলা আমি এটা করি। আপনি করে দেখেন, খুব ভালো লাগবে, কারণ সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ, তোমার চিন্তাভাবনাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো, তবে আমার খুব কাতুকুতো লাগছে পায়ের নিচে গাছগুলো। ঢং থেকে বাঁচি না,
বুড়া বয়সে এসে এখনো ওনার নাকি এখনো কাতুকুতু কমেনি। দাঁড়ান, আপনার কাতুকুতু কমিয়ে দিচ্ছি আমি। নূর ওখানে দাঁড়িয়ে আমাকে কাতুকুতু দেওয়া শুরু করে, আর আমি হাসতে শুরু করি, কারণ আমার ছোট থেকে খুব কাতুকুতু। আমরা দুজনেই হাসছি। আমি নূরকে এই প্রথমভাবে হাসতে দেখলাম, এই জন্য আমি নূরকে আটকাচ্ছিলাম। পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন বাচ্চাটাও দাদুকে বলছে, দাদু দেখো, ওরা কালুর টুকু খেলতে, আমি ওদের সাথে খেলবো কেবল। আর না, ওরা পাগল হয়ে গেছে। তুমি আর আমি বাসায় যাচ্ছি, চ তাড়াতাড়ি। নূর কোনোরকম হাসতে হাসতে গাছের উপর বসে পড়ে, সাথে আমিও। নূর এবার উঠে দাঁড়িয়ে আমাকে উঠে যেতে বলল। আমি হাঁপিয়ে গেছি, আর একটু বিশ্রাম নিয়ে নিই প্লিজ। আরে না, উঠুন, আমরা আরেক জায়গাতে যাব। আমার হাত ধরে টেনে তুলে, ওকে চলো। নূর আমাকে একটা টং চায়ের দোকানে নিয়ে গেল, বাট আমি তো এর আগে এসব দোকানে চা খাইনি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বললাম না। নূরের সাথে দোকানদের খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই বুঝে গেছি। রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও, সাথে আমাকেও দিও। আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না। এখানে বসার ভালো কোনো জায়গা নেই। নূরমা, ওনাকে একদিকে সাথে নিয়ে বসো, আমি এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। কাকু, তাড়াতাড়ি দাও। আমরা দুজনের সাথে চুমুক দিই। চায়ের টেস্টটা আসলেই দারুণ। আমি নূরের দিকে তাকাই, আর নূর বুড়ুকুসকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। আমি বুড়ো নাড়িয়ে বুঝাই যে দারুণ হয়েছে। এই, আপনারা কি বুড়ো নাচে চেষ্টা করলেন নাকি? ভাবা যায়। হঠাৎ একটা বাচ্চা এসে আমার সামনে দাঁড়ায়, আর আমার দিকে মিষ্টি এসে বলে, তোমরা তখন কাটুকুটু খেলছিলে না, আমি তখন তোমাদের দেখছি, আমি এখন তোমাদের সাথে কাটুকুটু খেলবো। আমি আর নূর দুজনেই দুজনের দিকে তাকাই। আমরা বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলাম, আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো। আমি আর নূর এই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমি মেতে উঠলাম, আর বাচ্চা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। আমি বাচ্চাটিকে কোলে নিয়ে বসালাম, আর বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বললাম, আচ্ছা বাবু, তোমার নাম কি, আর এখানে কার সাথে এসছো? আমার নাম আলো। বাহ, নাইস নেম, তোমার মতো মিষ্টি একটা নাম। ঢং দেখে পাচ্ছি না। কই, আমাকে তো এভাবে বলে না, আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটেছে, ডেভিল একটা। আমাকে গান হাত দিও না, আমি কোন নটা লাগে। তাই নাকি? কাউকে হাত দিতে দিও না। দাঁত কালানো বন্ধ করেন। এই বাচ্চা, নামো আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। আরে ব্যাস, সকাল থেকে আর কত সারপ্রাইজ দেবে নূর? আমি তো এবার মরেই যাবো বউ। আর এই বাচ্চাটা আমার কোলে বসে সাথে হিংসা হচ্ছে, ভাবা যায়? না জানি কোনো মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। এই মেয়েটা তো খুব দুষ্টু, তুমি ওনাতে কেন? নাও ডান হে, আর নাও। বাবু, ও তো আর তোমার মতো এত কিউট না, ও তো একটা ময়দার বস্তা। ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। নূরকে রাগানোর জন্য বললাম, আমি সত্যি খুব কিউট, সবাই বলে। হ্যাঁ, একবারে বিশ্ব কিউট আপনি। এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তাহলে তুই একটা মহিষ। নাম বলে আমি, তুমি দাও। আর তুমি মসিব, তুমি ওকে মসিব বলে, তুমি ওকে মহিব বলবে না। তুই নামবি নাকি তোরে চায়ের মধ্যে চুবাবো, ফাজিল মেয়ে। আর ওকে ছাড় বলছি। তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও তো এসব কিছুই বোঝে না। এই ছেলে, তোমাকে আমার খুব ভালো লাগছে না? আমি তোমাকে বিয়ে করব। তুমি দেখতে খুব সুন্দর, আর তুমি দুধ, তাহলে সমস্যা হবে না। আর আমাকে বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গেছি। ভাবা যায় এসব কি বলে? আমি আর নূরের দিকে তাকাই, আর নূর দুম করে উঠে আমার কোলে বসে পড়লো। এক পাশে নূর, আরেক পাশে আলো। আর আমি মাথা ঘুরে একেবারে নূরের দিকে তাকাচ্ছি, আরেকবার আলোর দিকে। বেচারা পড়ে গেছি মাইন কাছে পায়। আমার অবাক হওয়া শেষ হচ্ছে না, এতটুকু একটা বাচ্চা এসব বলে কি? আর নূরও সমান তালে আলোর সাথে ঝগড়া করে যাচ্ছে। আলোর মুখের বলি থেমে রাখিনি। এবার আলো নূরের উপর খুব রেগে গিয়ে আমার চুলে হাত দিয়ে ধরে আমার মাথা ধরে জাকাতে লাগলো। আর নূরও হা হয়ে তাকিয়ে আছে আলোর দিকে।
আমার লাগছে। এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে। তোর সাহস তো কম না, আমার বরের চুল ছাড়। ওকে আমি এইভাবে ধরবো শুধু, তুই ধরার কে? ওরে ছাড়, তা না হলে তোকে মেরে চাকা করে দিব ফাজিল মেয়ে। বোন, কাউকে বিয়ে করবি? বিয়ে করবে কর, না হলে ডোরেমনকে খাই মামা বিস্কুট কিনে দে, না হলে চুল ছাড়বো না। ওকে ওকে দেবো, দিচ্ছি আলোমনি, প্লিজ চুলটা ছাড়ো। তাহলে তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ, না বুঝে কত কথা বলে দেয়। কিন্তু নোট তো রেগে একাকার অবস্থা। আলোর দাদু সে আলোকে জোর করে নিয়ে যায়। আমি আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক আরও কিছু কিনে দিলাম। আর যাওয়ার সময় নোর আর আমাকে কিস দিয়ে গেল। নোর আর রেখে নেই, আলোর গলা জড়িয়ে কিসি দেওয়াতে ওর রাগ কমে গেছে। নোর আলোর উপর রাগ না করলেও আমার উপর খুব রেগে আছে। আমি আর নোর বাসার দিকে যাচ্ছি। নোর আমার সাথে কথা বলছে না। আমি নোরের দিকে তাকিয়ে বললাম, ওই বাচ্চারা তো তোমাকে অনেক কিস করলো, রাগ ভেঙে গেল, তাহলে কি আমিও নামা নিয়ে আমি একটা কিস করতে পারি? আমার সাথে আপনি মজা করছেন? আমি কি বাচ্চা নাকি আমাকে কিসি দিবেন? এসব বাজে কথা একদম বলবেন না। ওই বাচ্চা মেয়েটির কথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এজন্য সহজ মনে এসব বলে ফেলেছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে আমাদেরও একটা ছোট্ট নোর আসুক। আমি ওর সাথে মজা করব, কোলে নেব, ওর ফোকলা দাঁতে হাসবে, নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে কিন্তু, তাই না? চলো আমরা একটা ছোট্ট নোর আনার ব্যবস্থা করি। আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া ওর ন্যাপকিন বদলে দিবেন, গোসল করাবেন, রাত্রিকে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি। আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো মানে পারবো না খাওয়াতে। আচ্ছা এসো আদর করে দিই, তাও রাগ করে থেকো না, তোমার গোমরা মুখে আমার ভালো লাগে না। আচ্ছা এসো তোমাকে কোলে নিই। পারবেন না তো মুখে লাগাম দেন, সময় হোক সব হবে। আর আপনার এত তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দেব? না, পারবো না। ডেভিল একটা, মুখে না বলে এসে কোলে নিতে হবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নেই। ফাজিল পোলা একটা। আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও? আমারও তো লজ্জা আছে না কি? এই হুতুম পাচাটাকে বুঝাবো কি করে? আমার তার কোলে উঠতে ঘুরতে ইচ্ছে করছে। আমি নূর বাসাতে যাওয়ার জন্য রাস্তাতে হাঁটছিলাম, আর নূর মনে মনে দুষ্ট বুদ্ধি হাঁটছিল, আর পেয়ে গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল আর আমাকে ধাক্কা দিল, আর আমার এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। আমি জানতাম নূর কিছু একটু করবে, বাট তাই বলে রাস্তায় ভাবে। আমার মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে যাচ্ছে। আমি করুণ চোখে নূরের দিকে তাকিয়ে আছি। নূর ওদের বাসায় ঢুকলো, আমিও খোঁড়াতে খোঁড়াতে আসলাম। বাগানে পানি দেওয়ার জন্য যে পানির কল বসানো আছে, ওখান থেকে পানির পাইপটা নিয়ে আমার পাটা ধুতে বললো। নূর এখনো এসে যাচ্ছে, কিন্তু আমি পা ধুয়ে পানি দিতেই নূরের দিকে পানির পাইপটা ধরলাম আর নূরকে ভিজিয়ে দিলাম। নূর ভিজে একাকার অবস্থা। এবার আমি আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিলাম, তা না হলে নূর আমাকে যে খাক ভেজা করেই ছাড়বে। নূর বাসার দিকে আগে হন হন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপি আমার হাসি দেখেই বুঝলো যে আমার সাথে জড়িত এইসব বিষয়ে। আমি নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছি। নূরের বাপি আমাদের কথা না জিজ্ঞাসা করে আমাকে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। আমি মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখলাম লক করা না। আমি রুমে ঢুকতেই আমার ফোন আসে, তাই আমি বারান্দায় চলে যাই। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে, ওগুলো দেখছিলাম আর ফোনে কথা বলছিলাম। আমি রুমে এসে দেখলাম নূর ওয়াশরুমের দরজা খুলে উকিঝুঁকি মারছে। আমি নূরের সামনে গিয়ে দাঁড়ালাম, আর নূর ঠাস করে দরজা আটকে দিল, আর কিছুক্ষণ পরে আবার উকি দিল। তখন আমি ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়েছিলাম। নূর আমাকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে টাওয়াল পিছিয়ে বের হলো। আলমারি খুলে ড্রেস বের করলো। নাচতে নাচতে নূর মনে করেছে আমি বের হয়ে গেছি, কিন্তু আমি দেয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকে নূরের দিকে তাকিয়েছিলাম। নূর পিছনে ঘুরেই দেখে যে আমাকে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছি। নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার দিছে, আর আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরছি, কারণ নূরের বাপি আছে বাসায়, না জানি কি না কিভাবে। আমি নূরের দিকে তাকিয়ে দেখি নূর এখনও চোখ বন্ধ করে আছে। আমি নূরের কানে কানে ফিসফিস করে বললাম, আর কত রূপে আমাকে পাগল করবে গো দুষ্ট রানী, তবে এই লোকে তোমাকে দারুণ হট লাগছে। কথা বলতে পারছে না, কারণ আমি মুখ চেপে ধরে আছি এখনো। ও এটা আবার কেমন ভাষা! উফ নূর, সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি, একটা সাউন্ড যদি করো তবে এবার
হাত দিয়ে তোমার মুখ বন্ধ করবো না, এবার ঠোঁট দিয়েই তোমার মুখ বন্ধ করবো। মাইন্ড ইট। হুম। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? অসভ্য ছেলে, তুই একটা কথাও বলবি না, লুচুর ডেভিল একটা। ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। অসভ্যতা মেয়েরা কি দেখলে? তোমার জন্যই তো আমি ডেভিল সেজেছি গোরানি। তবে এবার থেকে রোমান্টিক ডেভিল রূপে তোমার সামনে হাজির হব। আমি বসে বসে নূরের কথা ভেবে হাসছি। নূর এসে আমার মুখের উপর টাওয়াল ছুঁড়ে মারলো। আমি নূরকে খুব সিরিয়াসভাবে ডাকলাম। ফোনের দিকে তাকিয়ে নূরও কিছু না ভেবেই আমার পাশে বসতেই আমি নূরকে বিছানার সাথে চেপে ধরি। নূর এমন বোকামের জন্য নিজেকে গালি দেওয়া শুরু করলো। আমি দুষ্ট হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছি। আমি বলেছিলাম না আমার মুখে টাওয়াল এভাবে ছুঁড়ে মারবে না? তোমার শরীরের সেই মাদকতায় আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি, এসব কি মুখে বলে বোঝাতে হবে নাকি আমাকে এভাবে কাছে টানতেও চাও? আরে গাধি, মুখে বললে হয় যে আদর লাগবে। একদম ফালতু কথা বলবেন না, আপনি লুচু তাই সবাইকে লুচু ভাবেন। আমাকে ছাড়ুন। এত ওজন কেন আপনার? আপনি আসলে জলহস্তি। উফ, উঠুন, আমার লাগছে। আমার খুব ইয়ে পাচ্ছে। ইয়ে পাচ্ছে তো ওয়াশরুমে যান, এখানে করেন কি? আরে বোকা, আমার খুব আদর পাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, আর এখন আপনার এসব ন্যাকামি বন্ধ করুন। তোমাকে তো এখনো ভালো করে ধরিনি, তাহলে এত ছটপট করছো কেন? এত কথা না বলে একটু আদর দিলেই হয়। আমি নূরের গলায় মুখ ডোবাই আর নূর চোখ বন্ধ করে নেয়। আমি নূরের গলার দিকে তাকাই। একটা চিকন চেন ওর গলাতে চিকচিক করছে। ফর্সা গলায় একটা ভাঁজ পড়েছে, খুব মোহনীয় লাগছে দেখতে। আমি ডিপ কিস করি আর ঠোঁটের দিকে এগোতেই নূরের বাপি নূরকে ডেকে ওঠে। আমি নূরের চোখের পাতায় কিস করি আর নূরের কানে কানে বললাম, আর কত পালিয়ে বেড়াবে ম্যাম? তুমি কত আমাকে দূরে সরিয়ে রাখবে, আমি তোমাকে ততই কাছে টানবো। বাবা, বাপি ডাকছে। নূরকে ছেড়ে দিই। আমিও শাওয়ার নিয়ে নিই আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিই। আমি আর নূর আজ আমাদের বাসায় চলে যাব। নূরের বাপি জামাই আদর করা শুরু করে। একটা মাত্র জামাই বলে কথা, বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, শাকসবজি উনি নিজে হাতে বাজার করে এনেছেন। সাথে আমার বাসায় পাঠানোর জন্য কেনা চাই এসব দিতে, তবে উনি ভালোবেসে দিচ্ছে, যদি আমার এসবের কিছুই জানি না এখনো। নূরের মনটা খারাপ, ওর যেতে ইচ্ছে করছে না। নূরের বাপিকে গিয়ে রুমে দেখে নূরের বাপির রকিং চেয়ারে বসে আছে, কপালের উপরে একটা হাত রেখে চোখ বন্ধ করে। নূর গিয়ে বাপির পায়ের কাছে বসে পড়ে আর কোলে মাথা দেয়। নূরের বাপি চোখ খুলে দেখে নূর। উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি এনে চোখ ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের বাবার দিকে তাকিয়ে ভেবে করে কেঁদে দিল। একটা বাবা জানে তার কলিজের টুকরো যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় তখন তার কেমন লাগে। একটা মেয়ে যখন বাসায় থাকে তার নুপুরের শব্দ, হাসির আওয়াজ, বাবার কাছে হাজারো আবদার, দুষ্টুমি, রাগ, অভিমান সব মিলে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে ওঠে। নূরের বাপি নূরকে মাথায় হাত বুলে দিচ্ছে আর কত কি বোঝাচ্ছে। ওদিকে আমি নূরকে না দেখতে পেয়ে খুঁজতে শুরু করলাম। আমি খুঁজতে খুঁজতে দেখি নূর আর ওর বাপি কথা বলছে। এজন্য আমি চলে আসতে গেলে নূরের বাপি আমাকে ডাক দেয়। আমি কি ওখানে দাঁড়াই, দেখি নূর কাঁদছে। আমার খুব রাগ হলো নূরের চোখে পানি দেখে। সাদনান, বসো বাবা। নূরের মনটা খারাপ, এজন্য ওকে বোঝাচ্ছি। মাথাতেই বড় হয়েছে, একদম বুদ্ধি হয়নি। ওকে একটু দেখে রেখো বাবা। বাপি, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। আমি ওর পাশে আছি আর সারা জীবন থাকবো। আপনার পরে যদি ওর ছায়া হয়ে দাঁড়াই, সে হচ্ছে আমি। আর আপনার মতো পারবো না ওকে সামলাতে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি ওকে আমি আমার বেস্টটা দিয়ে আগলে রাখবো। আমি জানি বাবা, আর তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। নূর, চলো, লাঞ্চের সময় হয়ে গেছে। বাপি, আমার খেতে ইচ্ছে করছে না। আমাদের তো বের হতেই হবে, তাই না? আমি দেখি, ওদের খাবার দিতে বলি। তোমরা এসো, কেমন? জি আচ্ছা। নূর মাথা নিচে করে বসে আছে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না মানে সকালে যেটা বললাম তার জন্য? নূরকে হাসার জন্য বললাম। আপনাকে ভয় পাবো কেন? আমার ভালো লাগছে না এসব। আমার তো তাই মনে হচ্ছে, সেজন্যই তুমি এখন কাঁদছো। হাজবেন্ডের ভয় বউ কেঁদে দিছে যাতে যেতে না হয়। আচ্ছা, ফালতু না বকলে আপনার হয় না? আপনাকে আমার ভয় পেতে বয়েই গেছে। ও তাই বুঝি? তাহলে এভাবে কাঁদছো কেন? আচ্ছা, মন খারাপ করো না, আদর দিয়ে সব পুষিয়ে দেবো, কেমন? আর আমি তো আছি তোমার পাশে। তাহলে এত মন খারাপ করছো কেন? তোমার এই পেঁচে মুখ আমার দেখতে ভালো লাগছে না। চলুন, খেতে চলুন। আমি আর নূর আমরা লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেলাম। আমি আর নূর গাড়ি থেকে বসলাম। আমরা এবার বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে। আমি ড্রাইভ করছি আর নূর জানালার দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি নূরের দিকে তাকিয়ে গান ধরলাম। যেটুকু সময় তুমি থাকো পাশে,
মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। নূর আমার দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনার গানের গলা খুব সুন্দর। আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারেন। না, তেমনভাবে কিছু ভাবা হয়নি, টুকটাক পারি আর কি। গান ভালো গাইতে পারি বুঝলাম, আর আমি বুঝি সুন্দর না, একটু আমার প্রশংসা করতেও তো পারো। জানো তো, নিজের বউয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। তুমি তো কিপটা, মন খুলে পরে প্রশংসা করতে পারো না। আমি তো সেটা বলিনি। সব কথা সবসময় বলতে নেই। কিছু কিছু জিনিস আছে মুখের উপরে বললে তাহলে যাকে বলি তার ভাব বেড়ে যায়। আজ তোমার থেকে আমি কিছু চাই, আর সেটা তোমাকে দিতে হবে। আশা করি আমাকে ফিরিয়ে দেবে না। বলুন শুনি আপনার কি চাই। আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব, কথা দিলাম। সত্যি তো? পরে আবার কথা উল্টে দেবে না তো? প্রমিস করো। আপাতত বাচ্চা ছাড়া যা চাই তাই দিব, পাক্কা প্রমিস। তুমি এত বেশি বোঝো কেন? বাচ্চার কথা আসলো কোত্থেকে? আচ্ছা, মুখটা বন্ধ করো। আমি তোমাকে যা বলি মনোযোগ দিয়ে শোনো, কেমন? পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না। বলুন। নূর, আমি চাই আমাদের এই পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া, অভিমান, রাগ, জেদ, সন্দেহ, এই 5টা জিনিসের জায়গা না দিতে। কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয়। এগুলো মনে পুষে রাখলে একটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আমাদের মাঝে আমরা কেউ কারো কাছ থেকে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড়ই ভুল করুক না কেন, আমরা সবার আগে দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস করে কাটাতে চাই না। আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজনের একাত্ম হতে চাই। তোমার কাছে এটা আমার চাওয়া। প্লিজ নূর, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি তোমার মুখের হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। আজ আপনার এত মনোমুগ্ধকর কথাগুলো, আপনার প্রতি আমার ভালোবাসা আরো 1000 গুণ বেড়ে গেল। আপনার প্রতিটা কথা আমার মন ছুঁয়ে দিল। যে এত ভালো করে বোঝাতে পারে সে কখনো অভিনয় করতে পারে না। যার কথায় পবিত্রতা খুঁজে পাওয়া যায় সে কখনোই ঠকাতে পারে না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সাদনান, আই রিয়েলি লাভ ইউ। আমি আপনারও বেস্ট সঙ্গী হয়েই নিজেকে তৈরি করব। শুধু আর কিছু না? আচ্ছা, তোমরা মেয়েরা এত কথা লোকাও কেন? ভালোবাসা ভালো কথা, মুখে বলে দিতেই তো পারো। এভাবে নিজেও কষ্ট পাও আর আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও। বলা শেষ আপনার? সবসময় বেশি বোঝা ভালো না। আর আগ বাড়িয়ে এত ভাবতে আপনাকে কে বলেছে শুনি? আমি নূরের সাথে কথা বলছিলাম আর ড্রাইভ করছিলাম। আমাদের কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে আসলো। আমার ফোন আসলো। গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গাতে থামিয়ে ওখানে এক সাইডে রেখে ফোনে কথা বলতে শুরু করলাম। কথা বলা শেষে পাশ তাকিয়ে দেখি নূর নেই। আমি বুড়ো কুসকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালাম। গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটের সাথে নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে জড়িয়ে নিলাম আর খালি পায়ে গাড়ি থেকে নামলাম। আমি জানি এখন নূরকে কোনো রকম বৃষ্টিতে ভেজা থেকে আটকানো যাবে না। আমি ছাতা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখি নূর একটু দূরে একটা নদীর পাড়ে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। আমি গাড়ি থেকে নামলাম আর নূরের কাছে এগিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি কয়েকটা ছেলে মেয়েসহ কি যেন খাচ্ছে। যদি ওদের পোশাক দেখে মনে হচ্ছে এরা কোনো আদিবাসী হবে, কিন্তু এখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখানে আসলো কি করে? এসব ভাবতে ভাবতে আমি আরও কাছে গিয়ে দেখি নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর পর আবার হাসছে, আবার কাঁদছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এতটুকু সময়ের ভিতরে মেয়ে এরকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনা করিনি। আমি এখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে ভালো করে দেখি নূরের হাতে ভাঙ নামক কোনো তরল নেশা জাতীয় কিছু। হি আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কি করে? সুস্থ থাকলে আমাকে পাগল করে দেয়, আর এখন তো এসব হাবিজাবি খেয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মন চাইছে ঠাস করে চর মেরে দিই। ফাজিল মেয়ে একটা। ভালোবাসি, খুব ভালোবাসি। আমার ডেভিলকে আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদনান। আই লাভ মাই ডেভিল কিং। ওর নেশা হয়ে গেছে তাই মাতলামো করে। হ্যাঁ বুঝলাম, আমাকে বিপদে ফেললে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে। আর সেন্স থাকতে তো কাছে ঘেসে দাঁড়ানো না। আমি নূরকে ওঠানোর চেষ্টা করছি আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতেই যাচ্ছে না। কাদামাটির ভেতরে একদম লেপ্টে বসে আছে। নূর আমার হাত ধরে টেনে আমাকে বসিয়ে দিল
আর আমি তার সামলাতে না পেরে ছাতাটা ফেলে দিলাম। নদীর ধারে তার উপরে বৃষ্টি, ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। সন্ধ্যা হয়ে গেছে। নিরিবিলি জায়গার কারণে আরও কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকলাম, যদি কাউকে পাওয়া যায়। আমার ডাকে একজন মাঝবয়সী মহিলা বের হলো, আর আমি সব ঘটনা মহিলাকে বললাম। আমার পকেটে হাত দিয়ে দেখি ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন অন করা গেল না। মহিলাটি আমাকে একটা তাঁবু দেখিয়ে দিল। আমার সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেকদিন আগেরই চেনা। ব্যবহারই কারো মনে জায়গা করে নিতে পারে। আমি নিজেও ভিজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কোলে তুলে নিলাম, আর নূর হাত পা ছোড়াতে শুরু করলো, সাথে ভ্যাভ্যা করে কেঁদেও দিল। আমার কোল থেকে নেমেও গেল, আর আমার গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। আমি নূরের কোমর জড়িয়ে ধরলাম। নূরের কোনো হুঁশ নেই, নিজেকে সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। আমার গলা ধরে জড়িয়ে ধরে খুব আহ্লাদে সুরে বলল, ওই ডেভিল বর, তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমাকেই আমি খেয়ে ফেলবো। তোমার কানের নিচে যে তিলটা আছে ওটাও খাবো। আমাকে খুব করে টানে, আমাকে খেতে দিবে? আমি তোমাকে খেতে চাই। নূর, এভাবে বলিস না রে বউ। আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কথাগুলো যে আমার বুকে ঝড় তুলছে, কি করে তোকে বোঝাই বলতো? আমার পায়ের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। আমি নূরের কোমর ধরে ধীর পায়ে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। নূর আমাকে থামিয়ে দিয়ে আমার গালে কিস করে দেয়। নূরের এরকম পাগলামিতে আমিও কেমন পাগল পাগল হচ্ছি। আমি নূরকে পায়ের উপরে রেখে আবার হাঁটা শুরু করলাম, কারণ এভাবে না গেলে নূর যাবেই না। তাই আমার বুকে মাথা দিয়ে আমার বুকে হাত দিয়ে দেখিয়ে নূর বলল, এখানে শুধু আমার নাম বলছে, এই মন শুধু আমাকে চাই বলছে, এই নিঃশ্বাস, এই বারবার হার্টবিটগুলো আমার নাম করছে। এই বুকে শুধু আমার জায়গা, এখানে শুধু আমার বসবাস। তোমার সকল অনুভূতি, ভালোবাসা, আদর সব আমার জন্য। আমি কাউকে দিব না, তুমি শুধু আমার। হ্যাঁ রে দুষ্ট বউ, আমি তো শুধু তোমারই, আর কারো না। উপরওয়ালা ছাড়া আর কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে। খুব ভালোবাসি তোকে। অনেক ভিজে গেছে, আর না, এবার জর্নাবা দিয়ে বসো তুমি। আমার তো মনে হয় ভাঙকে ঠিক করছো। আজ কত না বলা কথাগুলো জেনে নিলাম। আমাকে খাবে ভাবা যায়? আমি নূরকে কোলে তুলে নিলাম, তাঁবুর কাছে গেলাম। তাঁবুটা একটু উঁচু ডিবির উপরে, এজন্য পানি উঠিনি। তাঁবুর ভিতরে ঢুকে নূরকে কোনোরকম শুয়ে দিই। ওই মহিলাকে ডাকলাম, কোনোরকম কোনো কাপড় দিতে বললাম, যাতে নূরের শরীরটা মুছে দেওয়া যায়। তা না হলে জ্বর আসবে শিওর, কারণ বৃষ্টি কমলেই আমরা গাড়ি করে চলে যেতে পারবো। কিন্তু এত সময় তো এভাবে ভিজা কাপড়ে থাকা যাবে না। মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিল, আর নূরকে ড্রেস বদলে দিতে বলল, আর একটা গামছা দিয়ে ওর মাথাটা মুছে দিতে বলল। আমি তো বলতে পারছি না যে আমি পারবো না নূরকে ড্রেস বদলে দিতে। যদি বলি তো এরা ভুল বুঝবে, কারণ এসব আদিবাসীরা খুব খাতারনাক হয়। যদি জানে তো মেরে পুঁতে দিতেও পারে, কারণ ওরা শহরে ছেলেমেয়েদের এভাবে চলাফেরা পছন্দ করে না। আমি শাড়িটা নিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছি, একবার শাড়িটার দিকে। ব্লাউজ ছাড়া শাড়ি কেমন পরাবো? এরা কি করে পরে? তবে মুভিতে দেখেছি নায়িকাদের পড়তে, বাট কি করে পরে এ নিয়ে আধ ঘন্টা পার হয়ে গেছে। আমি মাথায় হাত দিয়ে বসে থেকে আমি নূরের ওড়না দিয়ে নিজে চোখ বেঁধে দিলাম। গুটে গুটে পায়ে নূরের দিকে এগিয়ে গেলাম। আমার হাত খুব কাঁপছে। নিজের বিয়ে করা বউ, নিজের ভালোবাসার মানুষ, তাও কেন জানি একটু আনইজি ফিল করছি। তারপর উল্টো ঘুরে মহিলাটাকে ডেকে আনলাম। মহিলাটি আর কিছু বলে না। আমি ওখান থেকে বের হয়ে যাই। পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মুছে নেই। আমি মনে মনে এটাই বললাম, আমি সরি নূর, আমি তোমার অজান্তে তোমাকে টাচ করব না। পরে তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমার মনে এক বিন্দু সন্দেহের বীজ বুনতে দেব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি। তারপর আমি একটা ছেলে, আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি আমার বউ। তারপর আমি বলবো, আমি তোর অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তোমার ভেজা শরীর, ঠোঁট আমাকে কতটা কাছে টানছে শুধু আমি জানি। সেদিন লিপ কিস করেছি, তাই তুমি আমার উপর অনেক অভিমান করেছিলে। বাট আর না, তোমাকে বৈধভাবে পেয়েছি, আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নেব। সেটা আজ না বা কাল। তোমার মন চাই, ভালোবাসা চাই, কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিলে তুমি আমাকে ভুল বুঝবে, আমি জানি। আমি পাশে তাকে দেখি মহিলাটি নূরের ভেজা জামাকাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মহিলাটাকে ধন্যবাদ দিয়ে নূরের কাছে গেলাম। নূরকে একদম অন্যরকম লাগছে। বাইরে বৃষ্টিটা একটু কমেছে। আমি আমার শার্টটা খুলে পানি চেপে ফেললাম, আবার ভেজা শার্টটা পরে নিলাম। তাছাড়া তো আর কোনো উপায় নেই। আমি নূরের কাছে গিয়ে বসাতেই নূর আমার দিকে চোখ তুলে তাকায়।
আমি মুচকি এসে বাহিরে তাকিয়ে দেখি বৃষ্টি কমে গেছে। আমি নূরকে কোলে তুলে নিই, আর নূর আমার গলা জড়িয়ে ধরে। আমি মহিলাটিকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়াই, আর নূর আমার ভাঙ খাওয়ার জন্য আবার পা ছোটাছুটি করা শুরু করে। আমি দ্রুতভাবে নূরকে গাড়ির কাছে নিয়ে যাই, আর নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে নূরের পাশের গ্লাস লক করে দিই। আর আমি গিয়ে ড্রাইভিং সিটে বসি। আমার পাশে নূর আস্তে আস্তে এগিয়ে আসে, আর শাড়ির আঁচল দিয়ে আমার মাথা মুছে দিচ্ছে আর দুষ্ট হাসি দিচ্ছে। আমি মুচকি এসে নূরের দিকে তাকাই, আর নূর আরও কাছে এসে বসে আমার। আমি এক হাত দিয়ে জড়িয়ে ধরি নূরকে। নূর আমার গলায় মুখ লাগিয়ে চোখ বন্ধ করে আসে। আপনি এভাবে ভিজে আছেন কেন? খুব গরম লাগছিল, এই জন্য ভাবলাম বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা করে নিই। খুব ভালো করছেন, আমিও ভিজবো বৃষ্টিতে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজবে আর আমাকে পাগল করবে, তার উপরে এভাবে আবার অত্যাচার করবে, তাই তো? আপনি তো এমনিতেই পাগল, আপনাকে আর কি পাগল করব? এটা তুমি ঠিক বলছো, আমি এমনিতেই পাগল। নূর, একটু সরে বসো। আমার ভেজা শার্টে তোমার আনা শাড়িটা ভিজে গেছে। আমার ভেজা শার্টে তোমার চেয়ে আনা শাড়িটা ভিজে যাচ্ছে। তবে এই লোকে আর কারো সামনে যেও না নূর, এমন লোকে আমি শুধু তোমাকে দেখবো আর কেউই না। আমি নূরের দিকে তাকিয়ে দেখি নূর ঘুমিয়ে গেছে। আমি নূরের দিকে তাকিয়ে ড্রাইভিং করা শুরু করে দিই, আর সামান্য একটা শপিং মল থেকে দুজনের ড্রেস কিনে নেই। যদিও যাওয়ার সময় নূরকে গাড়িতে রেখে গাড়ির ডোর লক করে গিয়েছিলাম, আমি ফিরে এসে দেখি নূর এখনও ঘুমিয়ে আছে। আমি একটু হোটেলে উঠলাম, কারণ এভাবে বাসা যাওয়া ঠিক হবে না। আমার বাসায় এখনও 2 ঘন্টার রাস্তা, আর এইভাবে না যাওয়াই বেটার হবে। আমি গিয়ে আগে রুম বুক করি, তারপর চারপাশটা তাকিয়ে দেখি তেমন কেউ নেই। আমি নূরকে কোলে করে নিয়ে যাই, আর রুমে গিয়ে বিছানায় শুয়ে দিই। আমি নিউ ড্রেস রেখে আগে ওয়াশরুমে যাই। একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হই শুধু টাওয়েল পরে। আমি রিসেপশনে ফোন দিয়ে লেমন জুস আর আমাদের ডিনারের জন্য খাবার অর্ডার করি। নূর তো সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। আমি আজ নূরের করে প্রতিটা কথা মনে করে হাসছি। আমার বেশি হাসি পাচ্ছে। মেয়ে বলে কি ঠোঁট খাবো, তার মানে আমার দুষ্ট বটে এত পরিকল্পনা করে আমাকে নিয়ে। ওরে পাগলি রে, তোর কথাটা যে আমার বুকের ভিতরে তোলপাড় করে শুরু করে দিয়েছে। ওইটার এসে আমাদের খাবার দিয়ে যায়। আমি নূরকে ডাকি, কিন্তু নূরের কোনো সারা শব্দ নেই। নূর কোনো সারা শব্দ না দিয়ে আমার কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে শুয়ে পড়ে, আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। আমি শুধু অবাক হয়ে দেখছি নূরকে। আমি নূরকে বারবার ডাকছি লেমন জুসটা খাওয়ানোর জন্য, বাট নূর উঠছে না। এভাবে কয়েকবার ডাকছি, কিন্তু নূর উঠছে না। আমি নূরের দিকে তাকিয়ে একটা দিয়ে বিছানায় শুয়ে দিই, তারপর নিজে লেমন জুসটা মুখে নিয়ে নূরের মুখে মুখ লাগাই। নূরের উপর উঠে আমি নিজে ভর দিই হালকা করে, আর অল্প অল্প করে লেমন জুস দিতে থাকি নূরের মুখে। এভাবে পুরো লেমন জুসটা নূরকে খাওয়াই। আপনারা চোখ বড় বড় করে তাকিয়েছেন কেন? হ্যাঁ, ওটা খাওয়ানোর পর আমি উঠতেই নূর বমি করে দেয়। আমি 2 হাত বাড়িয়ে দিই। আমার শরীরে যে বমি লেগেছে তাতে আর কোনো খেয়াল নেই। আমি নূরের মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে নূরের কতটা কষ্ট হচ্ছে। আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসি আর পানি নিয়ে আসি। নূর আবার বমি করে দেয়। আমি নূরকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসাই আর মুখ ধুয়ে দিই, আর নূরকে শুয়ে দিই। তারপর আমি আবার শাওয়ার নেই। কতজন পারো এভাবে বমি হাতে নিতে প্রিয়জনের? আমি নূরকে ঠেলে দিইনি, বরং নূরের কষ্টটাকে ফিল করছি। নূরের খুব কষ্ট হচ্ছে, সেজন্য নূরকে আর ডাকলাম না। নূরকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। আমি নূরের দিকে তাকিয়ে আছি, আর নূরকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকি। একটা সময় আমিও ঘুমিয়ে যাই। সত্যিকারে ভালোবাসলে কেউ কখনো বমিকে ভয় পেয়ে ভালোবাসার মানুষটাকে সরিয়ে দেয় না, বিরক্ত চোখে তাকায় না, বরং সেই বমি করার মুহূর্তে তাকে আরও আগলে রাখে। প্রিয়জনকে বমি করতে দেখে যদি সরে যায় কেউ, তাহলে সারা জীবন পাশে থাকবে কেমন করে? মুখে তো হাজার হাজার ভুলই সবাই দিতে পারে, বিপদে কতজন এগিয়ে আসে। একটা সময় বিএফজিএফ, এত এত ভালোবাসা যে বাঁচার কথাও নাকি চিন্তা করতে পারে না। আর কিছুদিন পর দুজনের চোখের বিষ হয়ে যায়, আর শেষ পর্যায়ে ব্রেকআপ। আর হাস্যকর বিষয় হচ্ছে ব্রেকআপ বলে নাকি সব ছেড়ে চলে যেতে হবে। তাহলে সব রিলেশনের কি দরকার? বাট বৈধ রিলেশনটা দেখো, হাদনান আর নূরের মতো। রাত 2টায় ঘুম ভেঙে যায় নূরের, আর আমাকে রাগ দেয়। আমি গমগম চোখে নূরের দিকে তাকাই। নূর আমার আরো কাছে এসে বলে, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দিন। হ্যাঁ দাঁড়াও, বাট খাবার তো ঠান্ডা হয়ে গেছে। আমি আবার কিছু অর্ডার করি? না, এত রাতে আর কাউকে জাগানোর দরকার নাই, যা আছে তাই দিন, তাড়াতাড়ি দিন আমাকে খেতে। আর আমার মাথায় এরকম ঘুরিং ঘুরিং করছে কেন? একটু তো মাথা ভারী হবেই। আচ্ছা, আমি তোমাকে খাই দিচ্ছি, কেমন? তুমি কোটকালের মতো খেয়ে আবার শুয়ে পড়ো, কেমন? আমি উঠে ঢেকে রেখে খাবার আনি, আর নূর আমার বুকের সাথে হেলান দিয়ে বসে। আমি খাবারটা বেছানোর উপরে রেখে নূরকে সরিয়ে ধরি।
নূরের কানে কানে বললাম, আরে বোকা মেয়ে, এভাবে বসলে তোমাকে আমি খাওয়াবো কি করে? এভাবে তো উল্টো হচ্ছে আমার। আমি তোমার মুখে ভাত না দিয়ে নাকে দেবো, তখন পুরো মুখে মেখে একাকার হবে। আগে খেয়ে নাও, তারপর না হয় তুমি সারা রাত এভাবে থেকো। না, আমি এভাবেই খাবো, কোনো কথা হবে না। খাওয়ার সময় একটু সাধ্য হয়ে থাকতে হয়, আগে খেয়ে নাও না। যা, আমি আর খাবোই না। ওকে ওকে, নাও এভাবে খাও, আমি আর কিছু বলছি না, কেমন? নাও, হা করো। আমি নূর কীভাবে খাওয়াতে থাকি, আর নূর খেতে থাকে। খেতে খেতে আমার দিকে ঘুরে থাকে, আমার মুখে খাবার তুলে দেয়। আমি নূরের দিকে তাকায় মুচকি এসে খেতে থাকি। এভাবে দুজনকে খাওয়াতে থাকি। আমি উঠে নূরকে পানি খাই দিয়ে হাত ধুতে দিই, আর নিজেও হাত ধুয়ে আসি। নূরের কথা জড়িয়ে যাচ্ছে এখনো। আমি নূরের পাশে শুয়ে পড়ি। আমি শুতেই নূর কুটিসুটি হয়ে আমার বুকের মাঝে ঝুঁকে পড়ে, আর আমি নূরের কপালে ভালোবাসায় পরশ এঁকে দিই, আর নূরকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে করি। একটা সময় আবার দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালবেলা নূরের ঘুম ভেঙে যায়। নূর উঠে বসে মাথা চেপে ধরে, তারপর নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা শাড়ি পেঁচিয়ে পড়ে আছে। তারপর কোনো দিকে না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামতে দেখে কয়েকটা শপিং ব্যাগ পরে আছে। একটা হাতে নিয়ে দেখে একটা ছেলের ড্রেস, আর একটা যায় মেয়েদের ড্রেস। নূর মেয়েদের ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আমি উপরে শুয়ে আছি। নূর আমার কাছে এসে চুলে হাত বুলিয়ে দেয়, আমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আর নূরকে বারান্দায় এসে দাঁড়ায়। আজকে সকালে খুব সুন্দর, আকাশটা মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা, ঝাঁকে ঝাঁকে পাখিরে উড়ে যাচ্ছে। আমি এসে নূরকে জড়িয়ে ধরলাম পিছন থেকে। নূর কিছু বলল না, সেরকমভাবে দাঁড়িয়ে থাকলো আকাশের দিকে তাকিয়ে। আমি নূরের কাঁধে মুখ রেখে বললাম, এখন কেমন লাগছে তোমার? শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। আমার নাম বুকের বাম পাশে ট্যাটুটা কবে করছেন? ডিজাইনার করে নামটা খুব সুন্দর হয়েছে আঁকানো। মাঝের আকারে এস লিখে তার মাঝে নূর লেখা। তুমি কখন দেখলে ট্যাটুটা? তোমাকে যেদিন মন থেকে ফিল করা শিখেছি সেই দিন এটা ট্যাটু করে ফেলেছি, কারণ আমি আমার মনে তোমার নাম লিখেছি। এটা তো কাউকে দেখাতে পারবো না, এজন্য বুকে ট্যাটু করে রেখেছি, যাতে কেউ বুক দখল করতে না আসে। এটা করার আসল কারণ আমি তোমাকে বুকের কাছে সবসময় যাতে ফিল করতে পারি, এজন্য। বুঝলে? বুঝলাম। আপনি যে বউ পাগল এটা সবাইকে বোঝান, তাই তো? সবাইকে বোঝানোর প্রয়োজন পড়বে না, যাকে বোঝাতে চাই সে বুঝলে এনাফ। আমি তো ভেবেছিলাম সকালে তোমার চিৎকারে ঘুম ভাঙবে, বাট কোনো রেক নেই কেন? আচ্ছা নূর, তুমি ঠিক আছো তো? কেন? আমি বলতে চাইছেন যে সকালে ওইভাবে শাড়ি পরাতেই আমি রিয়াক্ট করা উচিত ছিল, তাই তো? আমার কালকের পুরো ঘটনা মনে নেই, তবে কিছু একটা করছি, এটা আমি শিওর। এভাবে শাড়ি কে পরিয়ে দিয়েছে এটাতে কোনো রেক নেই তোমার? আগে জানলে তো। আপনি পরিয়ে দেননি এটা শিওর, কারণ এত নিখুঁতভাবে কোনো মেয়ে ছাড়া এভাবে কোনো ছেলে পরিয়ে দিতে পারে না। আরে বুদ্ধু, এসব বোঝার মতো কমন সেন্স আমার আছে, আমাকে এতটাই বোকা ভাববেন না। যদি কোনো ভুল করে ফেলতাম তখন কি এত শান্তভাবে থাকতে পারতে? উফরে, তাহলে কি মিস করে ফেললাম? আপনার উপর বিশ্বাস ছিল, আছে, আর থাকবেও। এভাবে আপনি কখনোই আমাকে কাছে টানবেন না আমার সেন্স না থাকাই অবস্থায়। সত্যি কথা জানেন, যার মধ্যে শয়তানি থাকে সে সেন্স থাকা আর না থাকা তার কাছে কিছুই পরোয়া করে না। এত বিশ্বাস তাহলে সেদিন কেন বললে আমি তোমার শরীর চাই? জানো কথাটা আমাকে কত আঘাত করেছিল? আমি নিজের কাছে নিজেকে কতটা ছোট লেগেছিল তুমি জানো? তুমি আমার মন চুরি করেছো, তুমি আমার হার্টকে ডিস্টার্ব করছো। ওলে বাবালে, তাই নাকি? সবাইকে এক ভাবা ঠিক না, সব ছেলে এক না, এটা আমিও মানি। সমস্যা হচ্ছে কোথায় জানেন? আমরা সবসময় খারাপ কিছু দিয়ে বিচার করতে পছন্দ করি। আমরা যেমন সব মেয়েরা খারাপ না, তেমনি আপনারাও সব ছেলেরাও খারাপ না। সব মেয়েরা লুভি না, তেমনি সব ছেলেরাও মেয়েদের শরীর বোঝে না। আমি নূরকে নিজের দিকে করি, মুখের দিকে তাকিয়ে আছি। নূর আবার বলতে শুরু করে, আমার মাঝে মাঝে খুব ঘৃণা লাগে ছেলেদের উপর, মন চাই ওদের ধরে মেরে ফেলি। ছেলেরা খুব খারাপ, আবার পরক্ষণেই ভাবি আসলেই কি ছেলেরা খারাপ? আমরা ছোট থেকে এটাই দেখে আসছি, ছেলেদের নামে খারাপ এই পদবিটা। আমরা সবসময় খারাপ কিছু দেখেই তাদের বিচার করে ফেলি। আমরা এটাই মনে মনে মেয়ে মানে নির্ভুলা, ছেলে মানে জঘন্য কীট। পৃথিবীটা ভালো কিছুর জন্যই এখনো টিকে আছে। খারাপ বাদ দিয়ে একবার ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেন, এখনো ভালো ছেলে আছে। তারা মেয়েদের শরীরটা না মন চায়, পার্কে চিপায় না, তারা প্রিয় মানুষটার হাতটা ধরেই খুশি থাকে। নিউজ পেপার খুললেই দেখবেন মেয়ে হবার অপরাধে বউকে খুন, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে, রেপ, মেয়েদের টিস করা, এসব সব যেমন সত্যি এটাও তেমন সত্যি। সব ছেলেরা যেমন খারাপ না, তেমনি সব মেয়েরা যে সাধু তাও কিন্তু নয়। একটা ছেলে পরিবারের জন্য যেমন সারাদিন কত কষ্ট করে,
পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু ত্যাগ করে। এটা তো সংবাদপত্রে দেওয়া হয় না, আর এগুলোও তুলে ধরা হবে না, কারণ সবাই হাসবে, বলবে এটা সামান্য ব্যাপার। আমি নূরের দিকে তাকিয়ে আছি। নূরের চিন্তা ভাবনাগুলো এত ইউনিক, কতজন পারে এরকমভাবে ভাবতে। আমি নূরের কপালে ঠোঁট ছোঁয়ালাম, আর কিছু না বলেই আমি রিসিপশনে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলাম। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি ড্রাইভ করা শুরু করলাম। নূর এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নূরের হাসি দেওয়া শুরু হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আমি দ্রুত ড্রাইভ করছি। আমরা 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম। আমি নেমে নূরকে ডাকলাম। দেখি নূর সিটের মাঝে হেলান দিয়েই এভাবেই ঘুমিয়ে গেছে। আমি নূরকে কোলে করে নিয়ে বাসায় ঢুকলাম। আমার মা দৌড়ে আসলো। কিছু বলার আগে আমি ইশারা করে চুপ করতে বললাম। আমি নূরকে শুয়ে দিলাম। নূরের খুব জ্বর এসেছে। আমি ল্যান্ডলাইন থেকে ডাক্তারের ফোন নিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। আমার মা এসে নূরের কপালে হাত দিয়ে দেখে খুব জ্বর। আমার মুখটাও শুকিয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা না করে আমার মা রুমাল ভিজিয়ে নূরের কপালে দিয়ে আমাকে টাওয়াল ভিজিয়ে আনতে বলল। আমি টাওয়াল ভিজিয়ে আনতে মা নূরের হাত পা মুখ গলা সব মুছে দিল, যাতে জ্বরটা কমে যায়। ডাক্তার এসে দেখে নূরের শরীরে টেম্পারেচার 102 ডিগ্রি জ্বর। ডাক্তার নূরের জন্য কিছু ওষুধ দিয়ে চলে যায়, আর বলে যায় রাতে জ্বর বাড়তেও পারে। আমি নূরের হাত ধরে বিছানায় বসে আছি। আমার মা আমাদের জন্য স্যুপ বানিয়ে আনে। আমি খেতে চাইছিলাম না, মার জোড়াজুড়িতে খেয়েও নিলাম। মা আমার দিকে তাকিয়ে নূরকে ডেকে খাইয়ে দিতে বলে চলে গেল। আমি নূরের কাছে কেউকে ডাকছি। নূর টিপ টিপ করে চোখ খুলে ভেবে করে কেঁদেও দেয়। আর আমি ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে নূর কাঁদছে কেন। আমি নূরকে জিজ্ঞাসা করলাম, নূর কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? কি সমস্যা হচ্ছে বলো আমাকে। আচ্ছা তুমি সহজে মুখে কিছু বলো না কেন? বাপি, আমি বাপের কাছে যাব। এভাবে না কেঁদে কি সমস্যা বলো। আমাকে কি তুমি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আর বাচ্চাদের মতো করে এভাবে কাঁদছো কেন? আমার মাথা ব্যথা করছে খুব। এটা বলতে কি হচ্ছে তোমার? আচ্ছা স্যুপটা খেয়ে মেডিসিন খেয়ে নাও। আর আমি মাথা টিপে দিচ্ছি। আমি নূরকে খাইয়ে দিয়ে নূরকে শুয়ে দিই আর মাথা টিপে দিতে থাকি। নূরের মাথা টিপে দিতে দিতেই নূর ঘুমিয়ে পড়ে। আমি আস্তে করে উঠে আবার এসির পাওয়ার কমিয়ে দিই। আমার ফোনে ফোন আসে। আমি বারান্দায় গিয়ে কথা বলি, আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলো দেখতে থাকি। আমি ফাইল দেখছি আর কিছুক্ষণ পরপর নূরের দিকে তাকিয়ে থাকি। আমি একবার উঠে নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা কিস করি। একটা দিনে নূরের মুখটা শুকিয়ে গেছে। আমি ব্ল্যাঙ্কেট টেনে দেই আর নিচে গিয়ে এক মগ কফি বানিয়ে আনি। আমার মা বাবা বাগানে পায়চারি করছে। আমি কফি নিয়ে রুমে যাই। নূরের শরীরে হাত দিয়ে দেখি জ্বর নেই। আমি আসতে নিলে নূর আমার হাত ধরে বসায় আর আমার কোলে মাথা দিয়ে দেয়, আমাকে জড়িয়ে ধরে। আমি এটাতে অবাক হই না, কারণ এটা নূরের প্রতিদিনই রুটিনের মধ্যে পড়ে। কি ম্যাম, আপনার কি ঘুম ভালো হয়েছে? আর এখন শরীর কেমন লাগছে? আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? আমার তো পেটে সুরসুরি লাগছে। আমি এখন ঠিক আছি। আপনাকে এভাবে জড়িয়ে ধরতে আমার ভালো লাগে, এর জন্য ধরি। হ্যাঁ বুঝলাম, রাতে যত খুশি এভাবে ধরে থাকবে, আমি কিছু বলবো না। বাট এখন তুমি ফ্রেশ হবে, যাও তাড়াতাড়ি ওঠো। উঠছি। আর 5 মিনিট না 5 মিনিট না, আর 10 মিনিট। আমি জানি আপনি কিপটামি করবেন না, কারণ আমি কিছু চেয়েছি বলে কথা। নূর, তুমি চোখে মুখে পানি ছেড়ে দিয়ে এসো, তারপর চলো আমরা ছাদে যাবো, কেমন? না, এভাবেই আমি থাকবো। আমার এভাবেই থাকতে ভালো লাগছে। তবে একটা কাজ করলে আমি যেতে পারি। শুনি কি কাজ? কারণ আপনার মাথায় তো আনকমন বুদ্ধি শেষ নেই। আগে বলুন, তারপর না ভেবে দেখবো করবো কিনা। আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে, তাহলে আমি এখন উঠে ফ্রেশ হব, আর তা না হলে উঠবো না। হ্যাঁ নিয়ে যাব, তুমি যাও ফ্রেশ হয়ে এসো। আর আমি কফি নিয়ে আসছি, এটা ঠান্ডা হয়ে গেছে। আমার উঠতে ইচ্ছে করছে না। এবার আমার খুব রোমান্স করতে ইচ্ছে করছে, আর আমি একবার শুরু করলে তখন কিন্তু সহজে ছাড়বো না। থাক, লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গুড। আমি নিচে গিয়ে কফি বাদে চা বানালাম। আদা, এলাচ, তেজপা, কড়া লিগার দিয়ে করেছি। এসব দিয়ে চা বানালে, কারণ নড়ি সর্দি লাগছে, গলা ব্যথা আছে, বৃষ্টিতে ভেজার কারণে চা খাওয়াটাই বেটার হবে। আমি মগ নিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি নূর ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমি সাবধানে বলার আগেই, ও মা গরে! তোমায় নিয়ে আমি আর পারি না নূর। দেখছো তোমার পায়ে পানি আছে, তারপরেও টাচ করা ফ্লোরে এইভাবে নাচতে নাচতে বের হচ্ছ কেন? ওখানে পাবস আছে, পাটা মুছে আসলে কি খুব ক্ষতি হতো? ওরে বাবারে বাবা, আমার কোমর শেষ। ও বাপি গো, তোমার মেয়ে আর মনে হয় বাঁচবে না। আমার কোমরের সব হাড়গুলোই খুলে গেছে মনে হয়। আমি শেষ। আমার আর বাচ্চার মুখ দেখা হবে না। বাপি, তোমার আর নাত নাতনির মুখ দেখতে পারবে না। বিদায় পৃথিবী।
হ্যাঁ, ফালতু বকা শেষ। ওষটা খেলে কেউ মরে না, এবার ওষা তো দেখি। বউ তো একটাই, আর পাশ থাকলে না হয় বলতাম। পড়ে গিয়ে গায়ে ধুলো লেগে গেছে, আর নেব না। এখন তো আর কিছু করার নেই, একটাই মাত্র। আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার? তুমি একদম চিন্তা করো না, সময় মতো বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করবো, দেখে নিও। সাহস তো কম না, মেয়েরা উগান্ডার হসপিটালে ভর্তি করিয়ে দিব। আর একবার যদি এইসব বিয়ের কথা শুনে। আর আপনি আসলেই একটা অসভ্য ছেলে। নেপোলিয়ন বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। বাট আজ আমি তোমাকে বলছি, নূর, আমাকে একটাবার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও। আমাকে কাছে টেনে নাও। আমি তোমাকে কিউট একটা বেবির মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না, প্রমিস। আমি নূরকে কোলে তুলে বিছানায় শুয়ে দিই, আর চায়ের মগটা নূরের হাতে দিই। আমিও কাচ্ছি, সাথে নূরও, আর সেটা খুব তৃপ্তি সহকারে। নূরের কামড়ে হালকা ব্যথা পেয়েছি। নূর বেডের সাথে হালান দিয়ে বসে আছে। আমি নূরের দিকে তাকিয়ে চায়ের মগটা এগিয়ে দিই, আর জিজ্ঞাসা করি, সত্যি কি আজকে যেতে হবে লং ড্রাইভে? আমার কেন জানি মন টানছে না। আজ আমরা সাদে আড্ডা দিই কেমন? আর তোমার শরীরটাও তেমন ভালো না। আমরা কালকে যাবো লং ড্রাইভে। না মানে না, আমি আজকেই যাব। আমি কোনো কথা শুনতে চাই না। নূর, এত জেদ করতে নেই সব কিছুতে, আমার কথাটা শোনো প্লিজ। নূর ঠোঁট উল্টে কেঁদে দেয়। আচ্ছা নিয়ে যাব, আর কাঁদতে হবে না। তার আগে আমাকে আদর দিতে হবে। আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। দিতেই হবে, না দিলে হয় না। মানে আমার লজ্জা লাগছে। এটা বাদে অন্য কোনো অপশন নেই? লং ড্রাইভে যেতে চাইলে দিতে হবে, না গেলেও এখন দিতে হবে। আমার কিছুই বলার নেই। তুমি যেতে চাইলে আদর দেবে, আর না দিলে তো আমি যাবই না। সো আমাকে দোষ দেবে না, কারণ আদর না দিলে আমি যাবই না, মানে যাব না। নূর চুপ করে আছে। নূর আমার দিকে তাকায়। আমি নূরের চাহনি দেখে বুঝতে পেরে নূরের সামনে এসে বসি। নূর আমাকে ওর দিকে ফেরায়, আর ইশারায় চোখ বন্ধ করতে বলে। আমি মুচকে আসি আর চোখ বন্ধ করে নিই। নূর কি করবে বুঝতে পারছে না। নূর আমার কপালে, চোখে, গালে কিস করে, আর আমি চোখ বন্ধ করে ঠোঁট উল্টে ঠোঁটে কিস দিতে বলি। নূর মুচকে এসে তাই করে। নূর এবার লজ্জা মাখা মুখে আমার পাশে বসে পড়ে। আমি নূরের দিকে তাকিয়ে মুখ গোমরা করে বললাম, শুধু এতটুকু? দূর, আমি বাচ্চা নাকি? আমি পারবো না যেতে। এটা বলেই আমি উঠতে গেলে নূর আমাকে একটান দেয়। নূর হুট করে এমন করাতে আমি নিজেকে সামলাতে না পেরে বেডে পড়ে যাই, আর নূর আমার গলাতে কামড় বসায়, আর আমি চোখ বন্ধ করে নেই। আমরা সন্ধ্যায় বের হই। আমার মা বাবা আমাদের অনেক নিষেধ করে, বাট নূর কোনো কথাই শোনেনি, কারণ নূরের শরীর ভালো নেই, এই জন্য মা বারবার নিষেধ করছে। নূর খুব খুশি, আর নূরের খুশি দেখে আমিও খুশি। হাই স্পিডে গাড়ি চলছে। হাইওয়ে রোডের উপর দিয়ে আমরা তখন যাচ্ছিলাম, আর সাথে আমাদের খুনসুটি। নূরের সাথে কথা বলতে বলতে খেয়ালই করিনি সামনের দিকে, আর আমাদের গাড়িতে ট্রাকের সামনাসামনি। আমি নূরকে ধাক্কা দিতে চেয়েছি, বাট নূর আমার হাত চেপে ধরে, আমার বুকে মাথা লুকিয়ে আমাকে জড়িয়ে ধরে, আর ট্রাকটা এসে ঠাস করে আমাদের মেরে দেয়। সাথে সাথে আমাদের গাড়িটা ছিটকে পড়ে, আর আমি আর নূরও, আমার আর নূরের শরীর রক্তে ভিজে গেছে। নূর আর আমি রক্তে দুজনের শরীরের দিকে তাকিয়ে আছি। হয়তো কেউ কাউকে সেভ রাখতে পারিনি, তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছি। পিচ ঠেলা রাস্তার উপর আমরা পড়ে আছি, দুইটা প্রাণ। আর একটু অসাবধানতার জন্য হয়ে গেল কত বড় একটা দুর্ঘটনা। আমি শত চেষ্টা করে উঠতে পারিনি, আর নূর আমার দিকে তাকিয়ে, সাদ, না 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 না, খুব খুব ভালোবাসি তোমায়। এই কথা বলেই চোখ বন্ধ করে নেয়। আমি নূর দুজনের উপরেই পড়ে আছি। পিচ ঠেলা সেই রাস্তা। একটু অসাবধানতার জন্য ঝরে গেল দুটো জীবন। আমাকে আর নূরকে ওখানকার মানুষজন হসপিটালে নিয়ে যায়। দুজনে খুব আঘাত পেয়েছি। আমার ফোন থেকে আমার বাবার নাম্বারে ফোন যায়, আর আমাদের দুজনের খবর জানায়। আমার বাবা আর মা ওরা দৌড়ে যায়। ওদের একমাত্র ছেলে, সাথে তার বউ, তাদের উপর দিয়ে বা কী যাচ্ছে শুধু তারাই জানে। আমার মা আমার কথা শুনে হামাও করে কেঁদে দিছে। ওরা হসপিটালে গিয়ে দেখে আমাদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আমার অবস্থা বেশি করুন, কারণ আমি নূরকে জড়িয়ে ধরেছিলাম, আর সব কাজ এসে আমার মাথাসহ শরীরে ঢুকে গেছে। নূরের বাপিকে ফোন দিয়ে সব জানানোর পর নূরের বাপিও দৌড়ে আসে আর কেঁদে দেয়। কয়েকটা দিন হলো বিয়ের হওয়া, আর এর মধ্যে এত বড় একটা বিপদ। নূরের বাপি আর আমার বাপি ওরা ডাক্তারের সাথে কথা বলছে। ওখানে না, আমাদের দরকার হলে সিঙ্গাপুরে নিয়ে যাবে। তাও আমাদের যেভাবেই হোক দুজনকে সুস্থ করতে হবে, কারণ আমরা আমাদের বাপ মায়ের জীবন, আমাদের কিছু হয়ে গেলে ওরা বাঁচবে কী করে। আমার আস্তে আস্তে রেসপন্স কমে যাচ্ছে। নূরেরও একই অবস্থা। ডাক্তার এসে আমাদের বাবা মাকে জানায় আমাদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। ওরা বাঁচবে কিনা বলতে পারছে না। আমার নূরে কিছু হয়ে গেলে
আমাদের বাবা মা একেবারে ভেঙে পড়বে। টানা 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়। নূর ভালো আছে, কিন্তু আমার অবস্থা ভালো না। আমি রেসপন্স না করলে কোমাতে চলে যাব। নূর আর আমাকে একই কেবিনে রাখা হয়েছে, আমাদের পুরো শরীর ব্যান্ডেজ করা। আমাদের বাবা মা নামাজে বসেছে। একমাত্র উপরওয়ালাই পারে এই অবস্থা থেকে উদ্ধার করতে। আমাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে। নূরের কোনো রিস্ক নেই, বাট আমাকে নিয়ে সবার চিন্তা। 12 ঘন্টা পর নূরের সেন্স আসে। হাজারো কষ্ট আর ব্যথার মাঝেও নূরের মুখে প্রথম বলা কথা ছিল সাদনান। নূরের সেন্স আসাতে সবার মুখে হাসি ফুটলেও আমার জন্য সবার বুক ফেটে যাচ্ছে। নূর আমার কথা বারবার জিজ্ঞাসা করেছে আর সবাই এড়িয়ে যাচ্ছে। নূর রেগে সব খুলে ফেলতে চাইলে আমার বাবা মা সামনে থেকে সরে যায়, নূরকে সামনের দিকে ইশারা করে। নূর আমার এই অবস্থা দেখে আবার সেন্স হারায়। 1 বছর 3 মাস পর, নূর দেখো তোমার জন্য লাল গোলাপ এনেছি। এই নূর, আর কত আমার উপর অভিমান করে থাকবে বলো না? কবে আমাকে ডেভিল বলে ডাকবে? আমাকে একবার জড়িয়ে ধরবে? নূর, একবার আমার কোলে মাথা রাখো না। কতদিন তোমার মুখের হাসিটা দেখিনি, কতদিন আবদার করনি। নূর, এভাবে আমাকে আর কষ্ট দিও না। 1 বছর তুমি কমাতে আছো। তোমার সাদনা তোমাকে কতটা ভালোবাসে, তাও তুমি রেসপন্স করছো না, ডেভিল বর বলে ডাকছো না। আমি নূরের হাত ধরে চোখের পানি ফেলতে থাকি। সেদিন নূর সেন্স হারানোর কারণে আজ নূর কোমাতে, ওর ব্রেন স্ট্রোক করে। 1 বছর নূর এভাবে বিছানায় পড়ে আছে, আর আল্লাহর রহমতে আর বাবা মায়ের চোখের পানি আর নূরের ভালোবাসার জোরে আমি ফিরে এসেছি। নূরের কোমাতে থাকার পরেও আমার ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়ে গেছে। তবে নূর একটু একটু করে রেসপন্স করে আগের তুলনায়। আরও 6 মাস পর আল্লাহর রহমতে আরও উন্নত চিকিৎসা আর আমার ভালোবাসার জোরে নূর উঠে দাঁড়িয়েছে। আর আল্লাহর অশেষ মেহেরবানি, আমার ভালোবাসার জয় হয়েছে। তবে নূর যে খুব চেষ্টা করতো রেসপন্স করার, সেটা ওর চোখের পাতা ইঙ্গিত দিত। আজ আমি আর নূর নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি, আর আমাদের কোনো চাওয়া নেই, শুধু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। রিয়েল লাভ করে ভালোবাসার সাথে দুঃখ কষ্ট সব থাকে, আর সেগুলো মেনে নিয়েই সফল হবেই, সেইভাবে প্রকৃতি সুখী। বাট কতজন পারে এমন সৌভাগ্য নিয়ে জন্মাতে? আজ আবার আমাদের জন্য বাসর ঘর সাজানো হয়েছে, কারণ এত কষ্টের পর আজ আমাদের এক হওয়ার দিন। অনেক বাধা পেরিয়ে আবার আমরা এক হয়েছি। আমি রুমে ঢুকে দেখি নূর বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরি। আমি বুঝলাম নূর কাঁদছে। আমি নূরকে আমার দিকে ঘোরাতেই নূর আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমার পাঞ্জাবি খামছে ধরে। আমি ব্যথা পাচ্ছি, তবুও কিছু বলছি না। আমিও নূরকে জড়িয়ে ধরি। আমি নূরকে জড়িয়ে ধরে বলি, ধুর, এভাবে কাঁদছো কেন? আমি আর তুমি এক হয়েছি, আমাদের ভালোবাসা সত্যি ছিল, আমাদের দুজনের চাওয়া এক ছিল। এভাবে কেঁদে আজকে রাতটা তুমি নষ্ট করো না প্লিজ। আজ এতদিন বউ থাকতে ব্যাচেলর ছিলাম, আমাকে এবার সুযোগ না দিলে আমি আমার অধিকারটা নিয়ে ছাড়বো। আর এভাবে নাকে পানি চোখে পানি দিয়ে ভিজিয়ে নিও না তো। আর এভাবে খামছে ধরছো কেন? তোমার এই নখ বসানোতে আমি আর কন্ট্রোল হারিয়ে ফেলবো। আপনি আসলেই অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না, তাই না? আমি নূরকে কোলে তুলে নিয়ে যাই আর বেডে শুয়ে দিই। নূর আমার দিকে তাকিয়ে দেখে আমি দুষ্ট হাসি দিচ্ছি। নূর লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়, আর আমি নূরের মুখ থেকে হাত সরিয়ে বেডের সাথে চেপে ধরি আর নূরের গলাতে মুখ ডুবাই। আজ আমাদের ভালোবাসার একটা রাত, নিজেকে আপন করে নেওয়ার একটা রাত, আমার আর নূরের ভালোবাসার পথ পাড়ি দেওয়ার রাত। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা জানাবেন।